দিনাজপুর বোর্ড 2021-এ বলছে ইন্টিগ্রেশন, এটা কতে আসছে প্রশ্নটা, ইন্টিগ্রেশন অফ dx divided by root over of 1 minus x square, root over of 1 minus x square, লিমিট হচ্ছে 0 থেকে 1। ডিরেক্ট বলবা এটা কোন সূত্রে পড়বে, root over s square minus x square ইনভার্স থাকলে যে সূত্র সেটা, এটা কোন সূত্র, sin ইনভার্স x by a, তাই না? তো আমরা এটা ডিরেক্ট sin ইনভার্স x বলা যায়, বাট এখানে তো 1 না থেকে 4ও থাকতে পারতো, 2ও থাকতে পারতো, তখন তো তোমার মেইন সূত্র জানা থাকা লাগবে। মেইন সূত্র কোনটা, sin ইনভার্স x by a। তো এখানে 1 আছে, ঠিক আছে আমরা ইউজ করি, এখানে 1 তো আছেই। আমরা বললাম এটা তো ভালো আছে, এটা কোনটা, টি হোয়াইট বোর্ড মার্কার, আচ্ছা ঠিক আছে, এটা ইউজ করা যাবে। এটা সমান আমি ডিরেক্ট লিখে ফেলতে পারি কি, sin ইনভার্স x ডিভাইডেড বাই 1, আমি লিমিট বসাবো এখন 0 থেকে 1। তো এখানে কি আসবে, প্রথমে আসবে sin ইনভার্স 1 মাইনাস sin ইনভার্স 0। sin ইনভার্স 1 মানে কত, π/2, আর sin ইনভার্স 0 মানে কত, 0, তাহলে π/2 মাইনাস 0 হচ্ছে π/2। এই হচ্ছে আমাদের আনসার। দিনের শুরু আমরা সহজ ম্যাথ দিয়ে করলাম, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আমরা এখন সামনে আগাই। আমরা এখন 2 নম্বর 4 মার্কের প্রশ্ন চলে যাব, এবং ময়মনসিংহ বোর্ড 2021-এ আসছে, এটা ক্ষয়ের প্রশ্ন, ঠিক আছে? এখানে বলছে এফ অফ এক্স একটা ফাংশন আছে, যেটা হচ্ছে দাঁড়াও দেখে নিই, হ্যাঁ বুঝে দিলাম, ময়মনসিংহ বোর্ড 2021, ময়মনসিং 2021। এখানে বলছে ফাংশন দেয়া আছে এফ অফ ওয়াই সমান ওয়াই। আমি জাস্ট এই প্রশ্ন যেটুকু লাগবে সেইটুকু উদ্দীপক লিখছি, উদ্দীপক আরো বড়। প্রশ্ন বলছে খতে 0 to 8 x square into 64 x square into root over 64 minus f of x square, এটা নির্ণয় করো। f of x square dx নির্ণয় করো। তো প্রথম কাজ কি আমাদের, f of y সমান যদি y হয় f of x square সমান x square হবে, f of y সমান y মানে কি, f of 7 সমান 7, f of x সমান x, f of x square সমান x square, যা আছে তাই। তো এটা একদম সহজ কাজ, এটা কিন্তু একদম সহজ ম্যাথই বলা যায়। 0 to 8 x square into root over 64 minus x square, তাই না? আর তো কিছু এখানে করার নাই, তাই না? আমার সূত্র মুখস্থ নাই, এটা কোন সূত্র ইউজ করবে একটু বলো তো আমার এখন। হ্যাঁ সেটাই তো, এটাই তো বললাম, ধরতে হবে তো। সো আমরা এখন কি ধরবো, x সমান a না 8 sin থিটা নাকি, x সমান ধরলাম আমরা 8 sin থিটা। এখান থেকে বলা যায় dx সমান 8 cos থিটা d থিটা, কোনো সমস্যা নাই। তাহলে এখন আমরা এখান থেকে লিখতে পারি, এটা হচ্ছে 0 থেকে 8 x স্কোয়ার, x এর জায়গায় আমি লিখবো, মাথায় রাখবা যে লাইনে আসা তুমি থিটায় কনভার্ট করবা, সে লাইনে আসা তোমার লিমিটে বদলাই দিতে হবে। তুমি কিছু রাখবা x এ, কিছু রাখবা থিটায়, সেটা কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু কন্ট্রাডিকশন, এটা ভুল ধরার সুযোগ থাকে। তো আমি আগে ভাগে লিমিট বসাচ্ছি না, আমি আগে সবগুলোকে কনভার্ট করি। x স্কোয়ার মানে কি হবে, 64 sin স্কোয়ার থিটা, আমি লিখলাম x স্কোয়ার মানে হচ্ছে 64 sin স্কোয়ার থিটা, রুট ওভার 64 মাইনাস x স্কোয়ার মানে কি হবে, মাইনাস 64 sin স্কোয়ার থিটা, আর dx সমান কি 8 cos থিটা d থিটা। দেখো পুরোটাই থিটা হয়ে গেছে। এখন আমরা লিমিটটা চেঞ্জ করব, এই পাশে করব লিমিটের কাজ। আমি বলবো যেহেতু আমাদের এখানে ধরা আছে x সমান 8 sin থিটা, আমি এখানে এই পাশে এই কাজটা করে ফেলি, এটা এই পাশে নিয়ে আসি আমি। x সমান ছিল আমাদের 8 sin থিটা, dx সমান আমাদের 8 cos থিটা d থিটা। এখন আমি x এর মান 0 বসাই প্রথমে, x এর মান 0 বললে থিটার মান কি আসবে 0, x এর মান 8 বললে থিটার মান কি আসবে π/2, x এর মান 0, থিটার মান 0, x এর মান 8, থিটার মান π/2। ওকে, তাহলে আমরা থিটার লিমিট পেয়ে গেলাম 0 to π/2। আমি এখানে বসাবো এটা 0 থেকে π/2। এখন জাস্ট আমরা দেখে দেখে মানগুলো হিসাব করে বের করব। 64 sin স্কোয়ার থিটা, এখানে কাজটা আমি
শর্টকাটে করে ফেলি। 64 কমন নিলে থাকে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে কস স্কোয়ার থিটা, তাহলে হয়ে যাবে রুট করলে 8 কস থিটা। 8 কস থিটার সাথে 8 কস থিটা গুণ দিলে কী হবে 8 স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে একবার এখানে লেখা যায় 64 কস স্কোয়ার থিটা ডি থিটা। একবারে কাজ করে ফেললাম। সো আশা করি বুঝতে পারছো। এরপরে এখানে তো সাইন থিটা আছে, কস থিটা আছে, স্কোয়ার আছে। আমার তো এখানে 2 সাইন থিটা কস থিটা যাওয়ার সুযোগ আছে। 2 সাইন থিটা কস থিটা যদি যেতে চাই, উপরে যদি স্কোয়ার আছে আমার, তো আমি যদি লিখি 2 সাইন থিটা কস থিটা হোল স্কোয়ার, ওটা কিন্তু 4। তাহলে 64 ইন্টু 64 কত? আমরা এগুলোকে এইভাবেই রাখি, কোনো ব্যাপার না। আমি যদি এখন বলি যে আমি এখান থেকে 2 নিব আর এখান থেকে 2 নিব, এই 2 কথা 32 32 আসে, 32 স্কোয়ার কত হয় সেটাই তো কনসার্ন নাকি? তো আমি এটাকে লিখে ফেলি এইভাবে। আমি বললাম এখানে আমাদের আছে, বুঝছো আমি কি বলছি? আমি এখান থেকে 2 নিলাম, এটাকে 32 ইন্টু 2 না? এখান থেকে 2 নিলাম 32 ইন্টু 2, আর বাইরে দেওয়ার কথা 32 স্কোয়ার। আমি বাইরে 32 স্কোয়ার লিখি, আমি বললাম 32 স্কোয়ার বাইরে আসলো, আর ভিতরে কি আছে 4 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, সেটাকে লেখা যায় 2 সাইন থিটা কস থিটা হোল স্কোয়ার ডি থিটা। সো এখন তুমি সূত্র পেয়ে যাচ্ছ সাইন 2 থিটা হোল স্কোয়ার ডি থিটা। ওকে, আমরা এটাকে এইভাবে রাখলাম। আমি বললাম এখানে 32 স্কোয়ার, আর এখানে আমাদের আসলো, এটা যেহেতু সাইন 2 থিটা, এটা হয়ে যাবে সাইন স্কোয়ার 2 থিটা, তাই না? এটা হয়ে যাবে আমাদের সাইন স্কোয়ার 2 থিটা, এটা হয়ে যাবে আমাদের সাইন স্কোয়ার 2 থিটা ডি থিটা। লিমিটটা কত আমাদের? লিমিট কি বসাই নেই? 0 থেকে π/2। লিমিটটা হচ্ছে আমাদের 0 থেকে π/2। এখন এই যে আমাদের সাইন স্কোয়ার 2 থিটা আসলো, আমার কিন্তু সেটাকে 2 সাইন স্কোয়ার থিটা নেওয়া উচিত। তাহলে আমাদের কাজ হচ্ছে স্কোয়ার থেকে পাওয়ার 1-এ আসা। তো এখানে যেটা সাইন স্কোয়ার সামথিং আছে, আমি তো 2 সাইন স্কোয়ার সামথিং বলতে পারি, তো এটা 1 মাইনাস কস 2 থিটার ফর্মেটে চলে যায়। মনে আছে কিনা? তো আমি কী করবো, এখানে 2 লিখবো, তাহলে এখানে হাফ দিতে হবে। আমি বলবো এখানে 32 স্কোয়ার ইন্টু হাফ, ভিতরে যদি আমি 2 সাইন স্কোয়ার 2 থিটা লিখি, এটা কী হয়ে যাবে 1 মাইনাস কস 2 থিটা, মানে 2 ইন্টু 2 থিটা, মানে কী হবে 4 থিটা ডি থিটা। লিমিটটা কত? 0 থেকে π/2। আশা করি প্ল্যানটা বুঝতে পারছো। এখন তো ব্যাপারটা সহজ, কঠিন না। এখন দুইটা আলাদা ইন্টিগ্রেশন, 32 স্কোয়ার বাই 2 ইন্টিগ্রেশন অফ ডি থিটা, লিমিট হচ্ছে 0 থেকে π/2, মাইনাস 32 স্কোয়ার বাই 2 ইন্টিগ্রেশন অফ কস 4 থিটা ডি থিটা, লিমিট হচ্ছে 0 থেকে π/2। মানে এখানে তো আর কিছু করার নেই, 32 স্কোয়ার বাই 2 আর থিটা আসবে, লিমিট হচ্ছে 0 থেকে π/2, মাইনাস 32 স্কোয়ার বাই 2 কস 4 থিটা ডি থিটার ইন্টিগ্রেশন কী হবে সাইন 4 থিটা ডিভাইড বাই 4। আমি বলবো এখানে সাইন 4 থিটা ডিভাইডেড বাই 4, লিমিট হচ্ছে 0 থেকে π/2। এখন তুমি দেখে দেখে এখানে মানগুলো বসাবা। এই বসানো একটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজ। আমরা এই চারটাকে এই পাশে নিয়ে আসবো বাইরে আগে। তো চারটাকে যদি আমি বাইরে নিয়ে আসি, এখানে এখানে করে ফেলি কাজটা। এখানে তো লেখা যায়, আর 32 স্কোয়ারটা বের করে ফেলি কত হয়, বারবার 32 স্কোয়ার লেখা তো বিরক্তিকর। 32 স্কোয়ার কত আসে 1024 ডিভাইডেড বাই 2 কত আসে 512। তাহলে এখানে আমি 512 লিখে দিই, এটা আসবে হচ্ছে 512, ভিতরে আসে π/2 মাইনাস 0, এরপরে আসে এখানে এটাও হবে 512, আর এখানে ডিভাইডেড বাই 4 আরেকবার চলে আসছে, তাই না? ভিতরে 4টা চলে আসছে। এখন ভিতরে সাইন 4 থিটা আমি বসাবো কি সাইন 4 ইন্টু π/2 মাইনাস সাইন 4 ইন্টু 0। সো এখান থেকে আমরা ওভারঅল কী পাচ্ছি 512 π/2, এখানে পাচ্ছি আমরা 512/4 সাইন 2π। সাইন 2π মানে কি 0 না? তো সাইন 2π মানে 0, আর এখানেও 0, এখানে ওভারঅলটা 0ই আসতেছে। থাকবে শুধুমাত্র 512 π/2। 512কে অর্ধেক করলে কী হবে 256। তো আনসার আসবে 256 পাই। দিস ইজ দ্য আনসার। আমি কি কিছু মিস করছি নাকি? না, ঠিকই আছে, 256 পাই আনসার। আনসার ঠিক আছে, এটি বুঝতে পারছো। সো এখানে কাজটা কিন্তু একটু কষ্ট করে করতে হবে আমাদের শেষ পর্যন্ত, কারণ এটা কিন্তু তোমাকে ক্যালকুলেটারে করলে কিন্তু তোমাকে অ্যান্সার দিবে না, ক্যালকুলেটার তোমাকে একটা সাংখ্যিক মান দিয়ে দিবে। তোমাকে কিন্তু যত্ন সহকারে এটাকে ধরে ধরে নিয়ে আসতে হবে। 0 থেকে 4 এফ অফ এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশনটা বের করতে হবে, যেখানে এফ অফ এক্স হচ্ছে 1 ডিভাইড বাই 4 প্লাস এক্স স্কোয়ার 3/2। আমরা সাইডের কাজ করে ফেলি। আমি বললাম 0 থেকে 4 1 ডিভাইডেড বাই 4 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এখানে আমি বললাম এক্স সমান 2 tan থিটা, আর এখানে ডিএক্স আছে। এখানে বললাম আমরা ডিএক্স সমান
টু সেক স্কোয়ার থিটা ডি থিটা। আর লিমিট যদি বসাই এক্সের মান 0 হলে থিটার মান 0, এক্সের মান 4 হলে থিটার মান হচ্ছে tan ইনভার্স 2। আচ্ছা, এইটুকুও ঠিক আছে, সব কিছু ঠিকঠাক। এখন আমরা লিমিটটা চেঞ্জ করে দিই, এখানে 0 থেকে tan ইনভার্স 2 dx মানে কি আসবে 2 sec স্কোয়ার থিটা ডি থিটা, এখানে আসলো 2 sec স্কোয়ার থিটা ডি থিটা ডিভাইড বাই 4 প্লাস এক্স স্কোয়ার মানে হচ্ছে 4 tan স্কোয়ার থিটা টু দি পাওয়ার 3/2। ওকে, 4 ইন্টু 1 প্লাস tan স্কোয়ার থিটা হবে 4 sec স্কোয়ার থিটা। ওকে, এটা তো সহজ ম্যাথ, এখন এটা তো কঠিন না। 0 টু tan ইনভার্স 2, এখানে কি আসবে 2 sec স্কোয়ার থিটা ডি থিটা। 4 কমন নিলে কি হবে 1 প্লাস tan স্কোয়ার থিটা, তাহলে 1 প্লাস tan স্কোয়ার থিটা মানে হচ্ছে sec স্কোয়ার থিটা। এখানে আমি একটা পুরোটা লিখি, আমি লিখলাম 4 sec স্কোয়ার থিটা টু দি পাওয়ার 3/2। আমি আগে পাওয়ার হাফ করি, পাওয়ার হাফ করলে যেটা হয়ে যাবে 2 sec থিটা। 2 sec থিটাকে আমি আবার কিউব করবো, সেটা হয়ে যাবে কি 8 sec কিউব থিটা। ওকে, ডান। তাহলে এটা আমরা বুঝে গেছি, আমরা পরের লাইনে চলে যাই। আমি বললাম 0 টু tan ইনভার্স 2, এখানে থাকলো উপরে 2 sec স্কোয়ার থিটা আর নিচে থাকলো আমাদের কি 8 sec কিউব থিটা ডি থিটা আছে। এখন 2 দিয়ে 8 কে কাটলে হচ্ছে 4, আর sec স্কোয়ার থিটা দিয়ে একটা sec কিউব থেকে কাটলে হবে জাস্ট 1/sec থিটা, যেটা হয়ে যাবে কি cos থিটা নাকি। এটা হয়ে গেল, আমি 1/8 কে 1/4 কে সামনে নিয়ে আসলাম, এটা হয়ে যাবে তাহলে cos থিটা ডি থিটা, লিমিটটা হচ্ছে 0 থেকে tan ইনভার্স 2। এখন cos থিটা ডি থিটা ইন্টিগ্রেশন কত sin থিটা। ওকে, তাহলে তো শেষ কাজ, 1/4 এটা হবে sin থিটা। এখন জাস্ট আমরা এখানে 0 টু tan ইনভার্স 2 লিমিটটা বসাই দিব, ঠিক আছে কিনা। এখন ইনভার্স ফাংশন নিয়ে তো আমরা কাজ করতে পারি, এখানে তো সাইন 0 বসাবো, কোনো সমস্যা নেই, বাট সাইন tan ইনভার্স আপনি কী করবো, tan ইনভার্স আপনি সাইন ইনভার্স বানিয়ে ফেলবো। ওকে, আমি এটা সাইডে করে ফেলি। আমি বললাম এখানে আমাদের আছে tan ইনভার্স 2 মানে কি লম্ব হচ্ছে 2, ভূমি হচ্ছে 1, তার অতিভুজ কি আসবে √5। আমি এখানে পাচ্ছি, এটাকে লেখা যায় 1/4, আগে এটা লিখে ফেলি সাইন tan ইনভার্স 2 মাইনাস সাইন 0। tan ইনভার্স 2 এর জায়গায় আমি লিখতে পারি সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ 2/5 মাইনাস 0। এখন এখানে সাইন ইনভার্স কাটা 2/5 আসবে, এটা আসলে আমাদের 1/4 ইন্টু 2/5, দ্যাট উইল গিভ ইউ 1/2√5। এই হচ্ছে আমাদের আনসার 1/2√5। আশা করি আমি বুঝাইতে পারছি নাকি, তাহলে এটা ক্লিয়ার আমাদের। এটা কোন জায়গায় প্রশ্ন, যশোর বোর্ড 2023-এর প্রশ্ন, না সরি এটা কুমিল্লা বোর্ড 2022-এর প্রশ্ন, না সরি বারবার ভুল বলতেছি কেন, এটা হচ্ছে যশোর বোর্ড 2023, ঠিক আছে। দিস ইজ ফ্রম যশোর বোর্ড 2023। এটা তো মিলে ফেলছো না, করে ফেলছো তো, আচ্ছা ওকে। তাহলে আমাদের এখানে 0 টু π/2 g of x dx নিজে নিজে করছো তো, আচ্ছা তাহলে আমরা শুরু করি। g of x মানে হচ্ছে আমাদের √cos x ইন্টু সাইন কিউব এক্স dx। আমরা প্রথমে যেটা করব, লিমিট ছাড়া আগে কাজ করে ফেলবো। আমরা শুরুই করবো এভাবে যে এটা এইভাবে করলাম, পরে শেষে লিমিট বসাই দিব। তো আমরা বললাম এখানে, এখন দেখো তোমার কাজই হচ্ছে এখানে জেডটা ঠিকমতো ধরতে পারা। কারে জেড ধরলে সুবিধা, cos x কে, কারণ cos x জেড ধরলে এখানে sin x dx কে আমরা dz বলতে পারবো, আর এখানে থাকবে sin স্কোয়ার x, যেটাকে আমরা 1 - cos স্কোয়ার x লিখতে পারবো। সো প্ল্যানটা আশা করি বোঝা গেছে। আমি বললাম ধরি cos x সমান z, কারণ যাকে স্কোয়ার করার সুযোগ আছে তাকে বাদ দিয়ে অন্যজনকে ধরবো, ঠিক আছে। আর এগুলো আসলে অবজারভেশনের উপর, এটা এমনি এখন বুঝে যাওয়ার কথা। cos x সমান z, আমরা বললাম তাহলে ডিফারেন্সিয়েট করলে কী আসবে, মাইনাস sin x dx সমান dz। সো sin x dx সমান মাইনাস dz। ওকে, তাহলে আমরা এখানে বসাই দিই ইন্টিগ্রেশন অফ cos x তো z, এটা হবে √z, আর এটা তো হচ্ছে আমাদের
লেখা যায় সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স। তো এই জন্য এখানে কিন্তু কোনো গ্যাঞ্জামে পড়ি না, কারণ আমি এখানে লিমিট বসাই নেই, কোনো গ্যাঞ্জাম নেই কিন্তু এখানে। সো সাইন এক্স ডিএক্সকে আমরা বলে দিব ডিজেড, আর এটাকে বলবো 1 মাইনাস কস স্কোয়ার এক্স, যেটা হয়ে যাবে 1 মাইনাস জেড স্কোয়ার, তাই না? সো এটাকে বলা যায় রুট ওভার জেড ইন্টু 1 মাইনাস জেড স্কোয়ার ইন্টু ডিজেড। আর এখানে মাইনাস ছিল না, এই মাইনাসটা আমি এখানে বসাই দিলাম। এখন তো এটা দুইটা আলাদা ইন্টিগ্রেশন, মাইনাস থাকলো রুট ওভার জেড ডিজেড, আর এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল ইন্টিগ্রেশন অফ জেড টু দি পাওয়ার 2 আর জেড টু দি পাওয়ার হাফ। তাহলে 2 আর হাফ যেগুলো কত হবে 5/2, হ্যাঁ, তাহলে জেড টু দি পাওয়ার 5/2 ডিজেড। বাকিটা অবশ্যই করতে পারবে, এখানে আমার কোনো সন্দেহ নেই। জাস্ট পরবর্তীতে এখন লিমিট বদলানোর দরকার নেই, কারণ তুমি তো জেড দিয়ে আনসার বের করে ফেলবা, পরে জেডের জায়গায় জেডের মান কজ এক্স বসাই দিবা, পরে এই লিমিট বসাই দিয়ে তুমি কাজ করে ফেলতে পারবে। এখন তোমার ব্যাপারে, তুমি যদি চাও জেডের লিমিট বদলাই ফেলতে, তাহলে এখানে এক্স এর মান 0 বসাও, জেডের মান কত হয় বের করো, এক্স এর মান π/2 বসাও, জেডের মান কত হয় বের করো। বুঝতে পারছো কিনা? আচ্ছা, এক্স স্কোয়ার এখানে বলছে একটা ফাংশন এফ অফ এক্স সমান হচ্ছে এক্স ই টু দি পাওয়ার এক্স, আর জি অফ এক্স বলছে এক্স প্লাস 1 কিউব। এফ অফ এক্স বলছে এক্স ই টু দি পাওয়ার এক্স, আর জি অফ এক্স বলছে এক্স প্লাস 1 হোল কিউব। এটা কিন্তু খুবই চমৎকার একটা প্রশ্ন, যেটা আমি ইচ্ছা করেই নিয়ে আসছি এখন সলভ করার জন্য, যেখানে একটা বিশেষ কনসেপ্ট বা বিশেষ সূত্র আছে। খতে বলছে 0 থেকে 3 এফ অফ এক্স ডিভাইডেড বাই ডিডি এক্স অফ জি অফ এক্স ডিএক্স। মানে তুমি জি অফ এক্সকে ডিফারেন্সিয়েট করবা এখানে, এটা সহজ প্রশ্ন। তারপরে পুরোটাকে আবার ইন্টিগ্রেশন করবা। 0 to 3 এফ অফ এক্সের জায়গায় বসালাম এক্স ই টু দি পাওয়ার এক্স ডিডি এক্স অফ জি অফ এক্স, এটাকে 3x প্লাস 1 স্কোয়ার না, আর তো কিছু করার নেই, কারণ এক্স প্লাস 1 করলে আবার 1ই আসবে। গ্রামারের খাতিরে লিখলাম 1, বোঝানোর জন্য যে আমি চেইন মেথড ফলো করছি ডিএক্স। এখন এর বাকি কাজটা তোমার বুঝতে হইলে একটা টেকনিক আগে থেকে মনে করা লাগবে, যে ও আচ্ছা এটা এইভাবে যায় মনে হয়। সেটা কোনটা ক্লাসে দেখাইছিলাম, দেখো মনে পড়ে কিনা। যদি এরকম থাকে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, এরকম ছিল একটা, ক্লাসে দেখাইছিলাম, আশা করি মনে আছে। ই টু দি পাওয়ার এক্স, ভিতরে ছিল এফ অফ এক্স, না ভিতরে ছিল এ ইন্টু এফ অফ এক্স, প্লাস ছিল এই ফাংশনের ডিফারেন্সিয়েশন। আচ্ছা আমি কেটে লিখি এখানে, এরকম ছিল জিনিসটা, যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু এ ইন্টু এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স ডিএক্স। যদি এরকম থাকে যে ই এর পাওয়ার হিসেবে এক্স এর সহগে যা আছে তা একটা ফাংশনের সহগ হিসেবে আছে, আর ওই ফাংশনটার ডিফারেন্সিয়েশন তার সাথে যোগ আকারে আছে, তাহলে আমাদের আনসার ছিল ডিরেক্ট কি ই টু দি পাওয়ার এক্স ইন্টু ফাংশন অফ এক্স প্লাস সি। এটা কি মনে আছে? যদি মনে থাকে তাহলে তোমার কাজ থাকবে এটাকে এই ফর্মেট আগে নিয়ে আসা, যেটা না আনতে পারলে আসলে জিনিসটা লম্বা হবে বা কুল কিনারা করতে পারবে না। সো আমরা দেখি কি করা যায় এখানে। এটাকে আমি এইভাবে ভেঙে ফেলি, তাহলে আমাদের ই টু দি পাওয়ার এক্স ইন্টু সামথিং আকারে আসতে হবে, তাই না? তো আমি এটাকে আগেই ভেঙে ফেলি, এইভাবে লিখলাম ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 1 স্কোয়ার। 3টাকে আগেই বাইরে নিয়ে আসলাম, 3টাকে আমি আগেই বাইরে নিয়ে আসলাম, যা করছি সব ঠিকই আছে, 1/3। আর এখানে থাকলো ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 1 স্কোয়ার ডিএক্স। এখন আমরা যেটা করব, এই ফর্মেট লাগবে তো, মানে দুইটা ভগ্নাংশ লাগবে যুগ আকারে, অমুক প্লাস তমুক, একটা ডিফারেন্সিয়েট হবে আরেকটা, আর এখানে এক্সের সহগ যেহেতু পাওয়ারে 1, তাহলে ওই ফাংশনের সহগ হিসেবে 1 থাকবে, তাহলে এখানে কোনো ঝামেলা আসলে নাই ওই অর্থে। তো আমি লিখলাম সমান 1/3। এখানে কি করতে পারি দেখো তো, এটার সাথে মিলানোর জন্য আমার এখানে কি লিখতে পারা উচিত, এক্স প্লাস 1, তাহলে এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 স্কোয়ার হয়ে যাবে 1/x প্লাস 1। আমি বললাম এখানে আমি লিখলাম এক্স প্লাস 1, দেন লিখলাম -1। কেন করলাম -1? ব্যালেন্স করার জন্য, ডিভাইডেড বাই এক্স প্লাস 1 স্কোয়ার, ইন্টিগ্রেশন তো আছেই ডিএক্স। এখন দুইটা ভগ্নাংশ হয়ে গেছে না? এখন যদি ভালো করে খেয়াল করে দেখবে একটা ডিফারেন্সিয়েশন হয়ে গেছে। আমার ই টু দি পাওয়ার এক্স লিখে নিই, শিট, আমার তো ই টু দি পাওয়ার এক্স আগে লেখার কথা, তাই না? ই টু দি পাওয়ার এক্স ইন্টু এটা, আর 1/3 সামনে আছে এটা। ওকে, এখন আমি লিখলাম ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, এটাকে ভিতরে কি লেখা যায়, এটাকে লেখা যায় 1/x প্লাস 1 মাইনাস
1/x+1 স্কোয়ার। দেখো তো এখন চেনা চেনা লাগে কিনা জিনিসটারে। 1/x+1 মানে তো x+1 ইনভার্স 1, সেটাকে ডিফারেন্সিয়েট করলে কিন্তু -1/x+1 স্কোয়ারই আসে। তো দেখো এটা কিন্তু তোমার পরীক্ষার সময় হঠাৎ করে লাইট বাল্ব জ্বলবে ব্যাপারটা এরকম না, যদি তুমি এটা পড়া না থাকে। পড়া যদি থাকে গুড, এটা হয়ে যাবে। এখন আমরা লিমিট সহ ক্লাস শেষ করে ফেলি। 0 থেকে 3, 0 থেকে 3, 0 থেকে 10, এর পরের লাইনে আমরা লিখে দিতে পারবো, এবং অবশ্যই সাইড নোটে লিখে রাখবো যে আমরা জানি এটা লিখে দিয়ে দেন পরের লাইনে এটা লিখবা, বা এটা লেখার পরে সাইড লাইনে এখানে লিখে দিবা। তাই আমি বলবো এখানে এটা হচ্ছে আমাদের 1/3, এটা হবে e⁻x ইন্টু 1/x+1, নাথিং মোর নাথিং লেস। এর বেশি কিছু দেখার দরকার নেই, সাইড নোটে জাস্ট এই কথাটা লিখে দিবা। ওকে, এখন আমি লিমিট বসিয়ে দিব 0 থেকে 3। তাহলে প্রথমে বসাবো আপার লিমিট 1/3 তো আসেই, এখানে বসবে প্রথমে e⁻3 ডিভাইডেড বাই 3 + 1, তারপরে এখানে আসবে মাইনাস e⁻0 ডিভাইড বাই 0 + 1। সো e⁻0 মানে হচ্ছে 1, 1/1 হচ্ছে মাইনাস, এখানে ওভারঅল -1 আসবে, a³/4। এখানে আমরা কি পাচ্ছি 1/3 e⁻3 ডিভাইড বাই 4 -1। দিস ইজ দ্য আনসার। ঠিক আছে, খুবই চমৎকার একটা কনসেপ্ট। এটা করাইছি এই কনসেপ্টটা মনে করানোর জন্যই। সো তোমাকে পরীক্ষায় এভাবেই একটা প্রশ্ন দিতে পারে, যেখানে তোমার দেখলেই এটার কথা মনে করা লাগবে। এটার কথা মনে করা মানে হচ্ছে আমার দুইটা আলাদা ফাংশন লাগবে। যদি একটা থাকে তোমার এটাকে টান দিয়ে কোনো না কোনোভাবে, এই যে এটা করার মোটিভেশনটাই হচ্ছে এখানে আসা, বুঝছো? চিটাগাং বোর্ড 2023-এর প্রশ্ন এটা। এখানে বলছে f(x) সমান sin of x। তোমাকে বলছে 0 থেকে π/2, 0 থেকে π/2 f'(x) divided by modulus of f(x) square -16, এটার মডুলাস, তারপরে ইন্টু f(x) সমান 3, f(x) -3 ইন্টু f(x) -3 dx। সো এগুলো কিন্তু আমার স্যারদের নতুন করে পছন্দের টপিক বলা যায়, যে ফাংশন ডিরেক্ট না দিয়ে তোমাকে দিয়ে বানাবে একটা ফাংশন। তোমাকে বলছে খালি sin x, বাট এখানে কিন্তু sin x এর ইন্টিগ্রেশন না, এটাকেই ঘোরায় পেঁচায় একটা ফাংশন বানাচ্ছে। এটা হচ্ছে আংশিক ভগ্নাংশের ম্যাথ। ঠিক আছে, আমরা তাহলে সামনে আগাই। আংশিক ভগ্নাংশের ডিটেইলটা কালকে ক্লাসে আলোচনা করছি, মানে আমি আংশিক ভগ্নাংশের পার্টে আইসার ম্যাথ করাই দিইনি। আংশিক ভগ্নাংশের আগে টপিক ওয়াইজ বুঝাইছি যে কীভাবে থাকলে কীভাবে ওটা আংশিক ভগ্নাংশ বানাইতে হয়, তারপরে বোর্ডে বসে সলভ করছি। ঠিক আছে, তো এটা কোন টাইপের আংশিক ভগ্নাংশে পড়বে সেটা আমরা এখন দেখব। 3 ধরনের, কয়েকটা আমরা টাইপ দেখছি। একটা ছিল কি প্রকৃত ভগ্নাংশ, উপরে পাওয়ার কম নিচে পাওয়ার বেশি। এর মধ্যে আমরা ক্যাটাগরি ছিল কি, যে নিচে ছিল আমাদের উৎপাদক সবগুলো একঘাতি, কোনো রিপিট হয়নি একটা, আবার ছিল উৎপাদক একঘাতি বা রিপিট হয়েছে, একটা ছিল উৎপাদক দ্বিঘাত। তো 3টা কেসে আমরা আলাদাভাবে দেখছিলাম। এখন এটা আমরা আগে মেইন যেটা বলছে সেটা বানিয়ে ফেলি আগে। f'(x) না, f(x) যদি হয় sin x, তাহলে f'(x) কী হবে cos x। ওকে, তাহলে আমরা এটা আগে আমরা করে ফেলি। আমাদেরকে মূলত যেটার ইন্টিগ্রেশন করতে বলছে সেটা হচ্ছে উপরে থাকবে cos x, আর নিচে কি f(x) স্কোয়ার মানে কি sin স্কোয়ার x -16। এটার আবার মডুলাস সরাইতে পারবা না, কারণ তুমি কীভাবে জানো আনসারটা, মানে এখানে কাহিনী। আচ্ছা দেখতেছি কি করা হচ্ছে, দেখতেছি দাঁড়ান। আমি বললাম f(x) -3 মানে কি sin x -3, তাই না? আচ্ছা, এটাকে আমি ঠিক লিখছি, হ্যাঁ sin x -3, ঠিক আছে। ওরা দেখি একবারে সরাই দিছে, মানে sin স্কোয়ার x -16 করে দিছে একবারে ব্রেকেট দিয়ে, তা আমিও করে দিলাম যাও। ওকে, আর আমি এখানে নিব f(x) -3 ইন্টু f(x) মানে কি cos x sin x -3, এখানে আসবে আমাদের sin x -3। আচ্ছা, এখন আমাদের প্রথম কাজ হবে আমরা এগুলাকে সাইন কস থেকে আমরা নর্মাল বীজগাণিতিক ফাংশন বানিয়ে ফেলবো। সাইন কস নিয়ে কাজ করতে কিন্তু জ্ঞানজাম লাগবে। তো আমরা যেটা করবো এখানে বীজগাণিতিক বানানোর উপায় কি, জেড ধরে ফেলা। আমরা ডিএক্স অবশ্যই, আমরা সাইন এক্সকে যদি জেড ধরে ফেলি, আমরা সাইন এক্স -3 কে জেড ধরে ফেলি, পুরোটা জেড হয়ে গেল। দেন cos x dx হয়ে গেল ডিজেড। আর এখানে তো বলাই যায় sin x -3 যদি জেড হয় sin স্কোয়ার x -16 করা যাবে, কোনো ব্যাপার না। আচ্ছা, সো আমরা sin x কে, ওরা দেখে sin x কে জেড ধরলাম। আমরা বললাম sin x সমান জেড।
ঠিক আছে, সাইন এক্স সমান আমরা জেড ধরলাম। দেন এখানে লিখতে পারি আমরা, তাহলে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, cos x dx সমান dz। ভেরি গুড, তাহলে এখানে আমরা মানগুলো বসাই দিই। আর লিমিটটা চেঞ্জ করতে হবে, আমি বলবো এখানে কি, আচ্ছা এই পাশ, এটা আমি এই পাশে করবো। আমি বললাম সাইন এক্স সমান জেড, তাহলে cos x dx সমান dz। যদি x এর ভ্যালু হয় 0 তাইলে z এর ভ্যালু হবে 0, যদি x এর ভ্যালু হয় π/2 z এর ভ্যালু হবে 1, তাই না? এখন পরের লাইনে আইসা আমি এখানে লিমিটটা 0 থেকে 1 করে দিই। cos x dx হচ্ছে dz, আর সাইন স্কোয়ার x মানে হচ্ছে z স্কোয়ার মাইনাস 16 ইন্টু হবে z মাইনাস 3। সো এটা গত ক্লাসে যে কয়টা আমি আংশিক ভগ্নাংশ দেখাইছিলাম তার একটা। এখানে দেখো তো একটা উৎপাদক, এটা কি আমাদের দ্বিঘাত না? জেড স্কোয়ার তো দ্বিঘাত, জেড মাইনাস 16 স্কোয়ার কিন্তু দ্বিঘাত না, জেড স্কোয়ার দ্বিঘাত। দ্বিঘাত যদি থাকে এটাকে আমরা কীভাবে ভাঙাই একটু দেখাই দিই। আমি বললাম এভাবে বলবো এখন যে 1 ডিভাইড বাই, এখানে উপরে কিছু থাকতে পারে সমস্যা নেই, উপরে যদি এখানে 2x + 9 থাকতো, 2z + 5 থাকতো, কোনো ব্যাপার না, নিচেরটা হচ্ছে ফ্যাক্টর। তাই আমি বললাম 1 ডিভাইডেড বাই জেড স্কোয়ার বাই 16 ইন্টু জেড মাইনাস 3। এটাকে আমরা লিখবো এইভাবে, আমরা লিখবো এটাকে এইভাবে। এটা আমরা জেড মাইনাস 3 রেখে দিলাম, এখানে আমরা কাভার আপ রুল করছো না, কাভার আপ রুলের মাধ্যমে জেড মাইনাস 3 উপরে কী বসবে বের করবো। দেন এখানে জেড স্কোয়ার মাইনাস 16 এর উপর লিখবো আমরা এক্স প্লাস বি ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস 16। এখন আমি তোমারে আরেকবার মনে করাই দিই কী করতে হবে। এখানে কত বসালে 0 হয়, 3। আমরা এখানে জেড মাইনাস 3 বাদ দিয়ে বাকিটাতে 3 বসাবো। 3 স্কোয়ার কত, 9, 9 মাইনাস 16 কত, মাইনাস 7। ওকে, তো আমার এখানে আনসার তাহলে কত আসবে অবরণ, 1/-7 না, তো আমি এখানে বসাবো কি -1 ডিভাইডেড বাই 7। এটা কিভাবে বের করলাম, কাভার আপ রুলের মাধ্যমে, যেটা আমি ইচ্ছা করি লাল কালি দিয়ে লিখছি বোঝার জন্য। এখন কি আমার এ আর বি বের করতে হবে না মান, আমি এক্স এর মান 0 বসালে কোনো সমস্যা হবে? ও আমি কি এক্স বসাইছি এখানে, আমার তো এখানে বসানো উচিত আসলে এ জেড, কারণ আমার তো ভেরিয়েবল তো জেড তো এখানে, তাই না? আমি বলবো এখানে এ জেড। হ্যাঁ, তো আমি এখন যদি জেড এর মান 0 বসে কোনো সমস্যা কিনা, অসংজ্ঞায়িত হয় কিছু, দুই পাশে যদি আমি জেড এর ভ্যালু 0 বসে কোনো সমস্যা হবে না। সুবিধা কি হবে, a ইন্টু 0 বললে চলে যাবে, এটা খালি বি থাকবে আননোন, বি বের করে ফেলতে পারবো। তাই বলবো, আমি বললাম জেড এর ভ্যালু আমরা যদি 0 বসাই তাহলে কি আসবে, 1 ডিভাইড বাই -16 ইন্টু -3। এই পাশে কি আসবে, -1 ডিভাইড বাই 7, 0 -3 হচ্ছে -3, তাই কি না? প্লাস এখানে কি আসবে, বি ডিভাইডেড বাই 0 - 16। আশা করি বুঝতে পারছো, এখান থেকে একমাত্র আননোনকে বি বের করে ফেলতে পারবো। আমি এখানে বলি 3 0 হচ্ছে 48, এটা পজিটিভ হয়ে যাবে। আর প্লাস এই পাশে নিয়ে আসি, এটাকে অলরেডি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে না, 21, তাই এই পাশে আসবে মাইনাস হয়ে যাবে, বলবো এখানে -1/21। হিয়ার উই গট, ও এটা তো আবার, আচ্ছা ঠিক করে দিই, আমার তো বি এর মান লাগবে, তা আমি তো এটাকে এই পাশে নিয়ে আসবো, b/16। আমি বলবো এখানে b/16, এই পাশে আনলাম, আর এগুলোকে এই পাশে পাঠিয়ে দিব। এটা তো পজিটিভ, ওই পাশে গেলে হবে নেগেটিভ, তাই বলবো -1/48, আর এটা এভাবেই থাকবে, +1/21। ঠিক আছে কিনা? এখন আমরা বলবো বি সমান তাহলে কত, 16 দ্বারা গুণ করে দিব। বি হচ্ছে -16/48 +16/21, 348, তাহলে হবে -1/3। 16/21 কি ছোট করা যায়? মনে হয় না, 16/21 ছোট হবে না, এটা এভাবেই থাকলো। এখন কত আসলো তাহলে বি এর মানটা, বি এর মান আসলো 21, যদি রসাগু নেই 3 × 7 = -7 + 16, 16 থেকে 7 গেলে কত হয়, আবার 9, 9/9 না, তাহলে 9/21, 3 দিয়ে ভাগ যায়, 3 3 9, 3 7 21, তাহলে 3/7 হচ্ছে বি এর মান। বি এর মান 3/7 আমরা পেয়ে গেলাম। এখন আমরা জেড এর আরেকটা মান বসাবো, যাতে করে আবার অসংজ্ঞায়িত না হয় এবং যাতে করে আমরা এ এর মানটা পেয়ে যাই। এখন তো জেড এর মান 0 বসানো যাবে না, তাহলে তো আবার এ গায়েব হয়ে যাবে। এখন আমি জেড এর মান কী বসাতে পারি বলো তো, এমন কিছু বসাবো যাতে অসংজ্ঞায়িত না হয় এবং আমার ক্যালকুলেশনটা সহজ থাকে। আমি জেড এর মান বসাবো এখন 1, তাহলে এই যে 1 - 16 এইভাবে চালাইলাম। তাই আমি বললাম এখন জেড এর ভ্যালু আমি এখন 1 বসাবো। জেড এর ভ্যালু যদি আমি এখন 1 বসাই, কি আসবে এই পাশে, 1 ডিভাইড বাই 1 - 16 হবে -15, তারপরে ইন্টু 1 - 3 হবে -2। এই পাশে আসো, -1 ডিভাইড বাই 7, 1 - 3 হবে -2, আর প্লাস এখানে a ইন্টু 1, এটা তো a হয়ে গেল খালি, যেহেতু জেড এর মান 1 বসাচ্ছি, এটা হয়ে গেল a,
প্লাস বি এর মান কত আমাদের 3/7, 3/7 ডিভাইড বাই জেড স্কোয়ার মানে 1 মাইনাস 16। এখন দেখি এখানে কি আসে, এটা আসলে 1/30 সমান এই যে 2 মাইনাস মাইনাস কাটা 1/14 প্লাস এই 7টা কি লসাগু না উপরে, তাহলে এখানে আসবে 1 মাইনাস 16 হচ্ছে -15, তাই এখানে লিখবো আমরা -15 ইন্টু 7, আর এখানে 7 লসাগু নিচ্ছে, তাই আসবে 7a প্লাস 3। এখন এখান থেকে সলভ করলে আমরা এর মানটা বের করতে পারবো না? পারবো, বের করে ফেলি। তাহলে 7a প্লাস 3 এটা এই পাশে আসবে আর কি, তাহলে আমরা এটাকে এখানে করে ফেলি। আমি বললাম এখানে 7a প্লাস 3 ডিভাইডেড বাই 15 ইন্টু 7 কত হয়? শিওর? হ্যাঁ, করাইতে চাই। 15 ইন্টু 7 হচ্ছে ঠিক আছে -105 সমান এই পাশে আসবে 1/30 মাইনাস 1/14, তাহলে এখান থেকে পাবো আমরা 7a, বা একবারে বলে দিই আমি, a সমান হবে 1/30 মাইনাস 1/14 ইন্টু -105, বুঝে নাও, -3 ডিভাইড বাই 7। সব কিছু করার পর a এর মান আসবে। এখান থেকে আমরা তাহলে a এর মান পেয়ে গেলাম, b এর মান পেয়ে গেলাম, তাহলে আমাদের একদম প্রপার পুরো ভগ্নাংশ যা হয়, এটাকে ভাঙলে যা আসে তা আমরা পেয়ে গেলাম। দুইটা ভগ্নাংশ আসবে, ওটাকে নিয়ে তুমি যদি কাজ করতে না পারো তার মানে তুমি গত ক্লাস দেখো নাই, বাকিটা অবশ্যই পারবা। আমি আর এর বেশি যাচ্ছি না, কারণ এর বেশি গেলে আসলে হুদাই এক জিনিস দুইবার বলা হয়ে যাবে। গত ক্লাসে এই টপিকটা দিয়ে আলাদাভাবে কাজ করছি, এক্সাক্ট সেম প্যাটার্নের মেথড গত ক্লাসে সলভ করছি, সিমিলার প্রবলেম। আশা করি বাকিটা পারবা। ভগ্নাংশ হয়ে গেলে তো বাকিটা এটা নিয়ে কাজ, এটার ইন্টিগ্রেশন তো সহজে করতেই পারবা, কারণ এটা তো ডিরেক্ট লনে চলে যাবে। এই যে -1/7 বাইরে, তো ইন্টিগ্রেশন অফ 1/z-3 dz কি হবে? ln z-3, পরে z এর লিমিটটা বসাই দিবা। তারপর এখানে কি নিচে z² - 16, উপরে তো z প্লাস সামথিং, তাহলে নিচেরটার ডিফারেন্সিয়েশন আকারে উপরে দেখানো যায় কিনা? এটা কি পারবা করতে? শিওর? না, গতদিন করাইছি, সেম ম্যাথে করাইছি, তাহলে পারবা? মানে গত ক্লাসেরই ম্যাথ, গত ক্লাসে করাইছি একদম, তাই এখন আর এটাতে সময় নষ্ট করতেছি না। সো আমাদের চট্টগ্রাম বোর্ড 2023 ডান। এখন আমরা চলে যাবো আমাদের লাস্ট টপিক, যেটা অনির্দিষ্টতা ছিলই না, সেটার নাম হচ্ছে কি ক্ষেত্রফল। এটা একান্তই লিমিটের অংশ। ক্ষেত্রফল নির্ণয় মানেই হচ্ছে তোমাকে লিমিট দেয়া হবে, ঠিক আছে? তো এখানে টোটাল অনেকগুলো ম্যাথ আছে, আমরা একটু এখান থেকে একটু বেশি করার ট্রাই করবো, কারণ এখান থেকে পরীক্ষার প্রশ্ন মোস্ট লাইকলি আমাদের আনসার করবো আমরা। ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে সবার আগে যে কথা বলবো, ইন্টিগ্রেশন মানেই হচ্ছে ক্ষেত্রফল। আমরা তো শুরুই করছিলাম ফিজিক্স পড়ার সময়, যে আমরা ক্যালকুলাস যখন বোঝা শুরু করছিলাম, প্রথম ক্লাস ক্যালকুলাসে হাতে খড়ি নিয়েছিলাম আমরা, দুইটা ক্লাস, ইন্ট্রোডাকশন টু ডিফারেন্সিয়েশন, ইন্ট্রোডাকশন টু ইন্টিগ্রেশন। ইন্ট্রোডাকশন টু ইন্টিগ্রেশনের শুরুতেই বলছিলাম যে আমরা মূলত ক্ষেত্রফল বের করতে গিয়েই ইন্টিগ্রেশনের দরকার মনে করছিলাম। রেগুলার শেপ যেগুলো আছে, ত্রিভুজ, ট্রাপিজিয়াম, সামান্তরিক রম্বস, এগুলোর সাথে আমরা পারি, বা যদি এমন হয় যে বক্ররেখা তাহলে আবদ্ধ অংশের ক্ষেত্রফল বের করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা আসলে কোনো রেগুলার শেপ পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা যেটা করতাম, অনেকগুলো আমাদের পছন্দের রেগুলার শেপ নিয়ে সবগুলো ক্ষেত্রফল যোগ করে আমরা যেটা করতাম সেটার নামই হচ্ছে ইন্টিগ্রেশন। যখন অসংখ্য ভাগে ভাগ করতাম তার নাম হচ্ছে ইন্টিগ্রেশন। সো ইন্টিগ্রেশন মূলত ক্ষেত্রফল নির্ণয়ের কাজেই আমরা ব্যবহার করে থাকি। এই যে এখন আমরা যেটা দেখব, সো ইন্টিগ্রেশন মানেই হচ্ছে ক্ষেত্রফল। সো এটা যখন আমরা প্রথম ইন্টিগ্রেশন বুঝতে যাই, আমরা কিন্তু ক্ষেত্রফল নির্ণয়টাই বুঝি, কিন্তু আসছে সবার শেষে এটা। এর আগে যা করছে আমরা সব কি ফাংশন নিয়ে কীভাবে কাজ করতে হয়, বিভিন্ন মেথড আমরা শিখছি। যত মেথড শিখছি কাজে লাগবে সেখানে ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে। সো বেসিক কথাবার্তা, একটা ক্ষেত্র বানাইতে আমাদের যা প্রশ্ন আসে, টোটাল কয়টা আমাদের রেখা লাগবে? একটা বক্ররেখা। ধরো বৃত্তের ক্ষেত্রফল বললাম, বৃত্তের ক্ষেত্রফল বলতে কিন্তু বৃত্ত একটা অলরেডি আবদ্ধ ক্ষেত্র, তার ক্ষেত্রফল নিয়ে কিন্তু কোনো প্যারা নাই। উপবৃত্তের ক্ষেত্রফল বললাম, কোনো প্যারা নেই। কেন? কারণ তারা ইন্ডিভিজুয়ালি নিজের একটা ক্ষেত্রফল ধারণ করে। যেমন ধরো বললাম বৃত্ত, এটার একটা ক্ষেত্র অলরেডি আছে। ধরো বললাম উপবৃত্ত, এটার অলরেডি একটা ক্ষেত্রফল আছে। আর কেউ আছে আমাদের পরিচিত জ্যামিতিক শেপের মধ্যে যার নিজস্ব ক্ষেত্রফল আছে? আমরা কি পড়ছি বলতো ইন্টারে থাকতে? সরল রেখা পড়ছি, তারপরে কি পড়ছি? বৃত্ত পড়ছি, তারপরে পড়ছি পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। পরাবৃত্তের কথায় আসো, ইট ডাজ নট হ্যাভ এনি ক্লোজড এরিয়া, কোনো আবদ্ধ ক্ষেত্র তার কাছে নাই। অধিবৃত্তের ক্ষেত্রে দুইটাই খোলা, পরাবৃত্তও খোলা, অধিবৃত্তও খোলা, সরল রেখাও খোলা।
আমাদের সিলেবাসে আমরা যা যা পড়ছি, সরলরেখা, বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, টোটাল 5টা জিনিস পড়ছি। সরলরেখা, বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, 5টা। এর মধ্যে 2টার ক্ষেত্রে আমরা বলতে পারি এরা আবদ্ধ ক্ষেত্র। তোমাকে যদি এদের সমীকরণ দিয়েই বলে ক্ষেত্রফল বের করতে পারতে হবে, কোনো সমস্যা নাই। বাট যদি এমন হয় তোমাকে বললো একটা পরাবৃত্ত দিয়ে বললো, তোমাকে যদি আমি একটা পরাবৃত্ত দিয়ে বলি যে এই পরাবৃত্তের আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল বের করো, তোমাকে কিন্তু এই প্রশ্নটাই কমপ্লিট করা হয় নাই। তোমাকে অবশ্যই আমাকে বাকিটা বলতে হবে যে কার সাথে ক্ষেত্রফল। এটা তো নিজস্ব ক্ষেত্রফল আছে, এটা তো নিজস্ব ক্ষেত্রফল আছে, বাট এটা তো নিজস্ব কোনো ক্ষেত্রফল নাই। তোমাকে অবশ্যই বুঝাইতে হবে কার সাথে ক্ষেত্রফল চাচ্ছ। তো ইন জেনারেল তো এগুলোই আমাদের সামনে বেশি আসবে না। তো আমাদের মূলত ক্ষেত্রফল বের করতে গেলে লাগবে আমাদের নর্মালি আমরা কী করি, আমরা তো একটা সিস্টেম দাঁড়া করাইছি, আমরা এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল বের করি। তাহলে দেখো আমি যদি বলি এই যে বক্ররেখা, আমি পরাবৃত্ত বললাম না, আমি বললাম র্যান্ডম একটা বক্ররেখা, বললাম এই একটা বক্ররেখা, এই একটা বক্ররেখা, মনে করো এটা হচ্ছে আমাদের এফ অফ এক্স। সো এটার ক্ষেত্রফল তো তোমাকে বলতে পারে নাকি, এটার ক্ষেত্রফল মানে কি, তোমাকে অবশ্যই বলতে হবে কার সাথে ক্ষেত্রফল। তোমাকে একটা ক্ষেত্র বানাই দিতে হবে। এখানে তো ক্ষেত্রফল বানানো, এখানে ক্ষেত্র বানানো, ক্ষেত্রফল বের করা যাবে। এখানে ক্ষেত্র বানানো না, ক্ষেত্র আমাদের বানাতে হবে। তাহলে আমাদের বক্ররেখা লাগবে, একটা সরলরেখা লাগবে, তো আবার এই দিক থেকে আমার এক্স অক্ষ লাগবে। তো এটা তো হচ্ছে আমাদের এখানে জোড়া লাগানো, তাই মনে হচ্ছে 3টা টান দিয়ে হয়ে গেছে। বাট যদি বক্ররেখা এমন হয়, বললাম আমি এখানে ক্ষেত্র এইটুকুর ক্ষেত্রফল বের করতে, তাহলে কী লাগবে আমার বলো তো, এফ অফ এক্স আমার লাগবে, এই একটা লাগবে, এই একটা লাগবে এবং এই একটা লাগবে। মানে তোমার একটা আবদ্ধ ক্ষেত্র বানানো লাগবে, এক সাইড খোলা থাকলে তো হবে না। তাহলে ম্যাক্সিমাম 4টা লাগতে পারে অথবা 3টা লাগতে পারে। আছে এখানে, এমন তাই যেখানে নাই কিছু, যেমন এখানে কিন্তু আমার মূলত এটা আছে একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, এটা একটা বক্ররেখা। ভেঙে বললে 4টাই আছে, এখানেও 4টা আছে, 1টা 2টা 3টা 4টা। তো কোনটাকে আমরা কী হিসেবে চালাই সেটা আমাদের বোঝা উচিত। এই বরাবর যে আছে তাকে মূলত আমরা নেই লিমিট হিসেবে, এই যে এক্স ইজ ইকুয়াল টু এ থেকে এক্স ইজ ইকুয়াল টু বি, তাই বললাম এটা হচ্ছে আমাদের লিমিট। আমি বললাম এটা হচ্ছে, এটা কি আমাদের এক্স ইজ ইকুয়াল টু এ সরল রেখা না, তুমি এক্স এর মান এ থেকে বি নিছো মানে কি, তুমি তো এক্স ইজ ইকুয়াল টু এ থেকে এক্স ইজ ইকুয়াল টু বিতে গেছো। জ্যামিতিকভাবে এক্স ইজ ইকুয়াল টু এ মানে কি, ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখা, এই যে এক্স ইজ ইকুয়াল টু এ, এই যে এক্স ইজ ইকুয়াল টু বি। তাহলে তুমি এক্স ইজ ইকুয়াল টু এ থেকে এক্স ইজ ইকুয়াল টু বি এই অংশের মধ্যে এফ অফ এক্স দ্বারা এক্স অক্ষের সাথে আবদ্ধ অংশের ক্ষেত্রফলটা তুমি বের করতেছো। দিস ইজ কল্ড ইন্টিগ্রেশন ফ্রম এ টু বি অফ এফ অফ এক্স। ঠিক আছে, আমি বললাম এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন ফ্রম এ টু বি অফ এফ অফ এক্স ডিএক্স। এখানে প্রত্যেকটা জিনিসের মিনিং আছে। এখানে এফ অফ এক্স ডিএক্স লিখছি মানে কি, আমরা আসলে এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল বের করতেছি। মূলত হচ্ছে সে কোনো একটা অক্ষের সাথে ক্ষেত্রফল তৈরি করবে। হ্যাঁ, এটা তোমাকে প্রশ্ন দিতে পারে যে তুমি অমুক বক্ররেখার সাথে তমুক বক্ররেখার আবদ্ধ অংশের ক্ষেত্রফলটা বের করো, অমুক বক্ররেখার সাথে তমুক সরল রেখার দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল বের করো। বাট ডিপ ইনসাইড তোমার মূল সূত্র হচ্ছে কার সাথে, এক্স অক্ষের সাথে, না হয় ওয়াই অক্ষের সাথে। তুমি সূত্র মুখস্থ করছো কার সাথে, তুমি লিখতেছো তো এখানে এফ অফ এক্স ডিএক্স, তাহলে ক্ষেত্রফলটা কার সাথে, এক্স অক্ষের সাথে। তুমি যদি দেখো এফ অফ ওয়াই ডিওয়াই, ক্ষেত্রফলটা হচ্ছে ওয়াই অক্ষের সাথে। এই ব্যাপারটা বুঝতে হবে। তোমাকে যখন বলা হবে এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল বের করো, ইউ হ্যাভ টু মেক এ ফাংশন অফ এক্স, তো ইউ হ্যাভ টু টেক লিমিট ইন এক্স এক্সিস। তোমাকে যখন বলা হবে গেট দ্য এরিয়া উইথ ওয়াই এক্সিস, তোমার ফাংশন লাগবে ওয়াই এক্সিসের, লিমিট লাগবে ওয়াই এক্সিসের। তখন তুমি বলবা এ টু বি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, আমাদের ক্ষেত্রফল নিতে হচ্ছে ওয়াই অক্ষের সাথে, ফাংশনও হতে হবে ওয়াই এর। ব্যাপারটা পুরোটাই ডিফারেন্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে এটা। তাহলে দেখেই তো বোঝা যাচ্ছে এটা যে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আমি ক্ষেত্রফল নিচ্ছি কার সাথে, এক্স অক্ষের সাথে। এই বক্ররেখার দ্বারা এক্স ইজ ইকুয়াল টু এ থেকে, এই যেটা এক্স ইজ ইকুয়াল টু এ থেকে এক্স ইজ ইকুয়াল টু বি পর্যন্ত, এই বক্ররেখার দ্বারা এক্স অক্ষের সাথে আবদ্ধ অংশের ক্ষেত্রফল হচ্ছে এইটুকু। এটাই হচ্ছে এটা, এটাই হচ্ছে আসলে এটা। ঠিক আছে, এখন যদি আমি বলি তোমাদেরকে না এখন আরেকটা কাজ করো, এখন তুমি যেটা করবা, আমি বললাম এই হচ্ছে আমাদের বক্ররেখা, তুমি এখন ওয়াই অক্ষের সাথে ক্ষেত্রফল বানাও। আমি বললাম তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এ থেকে ওয়াই ইজ ইকুয়াল টু বি, সো দিজ আর স্ট্রেট লাইনস প্যারালাল টু এক্স এক্সিস। আমি বললাম ওয়াই ইকুয়ালস এ থেকে ওয়াই ইকুয়ালস বি পর্যন্ত এই বক্ররেখা, এটা হচ্ছে এখন এফ অফ ওয়াই, এটা হচ্ছে ওয়াই এর ফাংশন। এখন কিন্তু তুমি এফ অফ এক্স বলতে পারবা না, কারণ যে অক্ষের সাথে ক্ষেত্রফল সে অক্ষের ফাংশন হওয়া লাগবে। সো এখন জিনিসটাকে আমরা এইভাবে লিখবো, এইটার ক্ষেত্রফলটা আমরা কী লিখবো, যে লিখবো আমরা এ টু বি এফ অফ ওয়াই ডিওয়াই। তাহলে এটা মাথায় রাখা জরুরি, যে অক্ষের সাথে ক্ষেত্রফল ফাংশন সেই অক্ষের লাগবে, লিমিট সেই অক্ষের লাগবে, এটা সবার আগে জরুরি। এটা আমি লিখে রাখি কোনায়, যে ক্ষেত্রফল যে অক্ষের সাথে ফাংশন সেই অক্ষের
ভেরিয়েবল দিয়ে হতে হবে। বাংলা কথা বেশি লিখতে হয়, মাথা থাকলে কম এটা থেকে বুঝে যাওয়ার কথা যে আমি যদি এক্স এর সাথে এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল নেই, ফাংশন অফ এক্স হতে হবে, ওয়াই অক্ষের সাথে ক্ষেত্রফল নেই, ফাংশন অফ ওয়াই লাগবে, এবং এবং লিমিটও ওই যে আপার লিমিট লোয়ার লিমিট, এবং লিমিটও ওই অক্ষ বরাবর, মানে x1 থেকে x2 অথবা x = a থেকে x b, ওই অক্ষ বরাবর হতে হবে। সো অল ইজ এক্স, সব কিছু এক্স থেকে নিতে হবে। এই ব্যাপারটা আমরা বুঝি। আচ্ছা, এই বেসিক কনসেপ্টটা থাকা জরুরি। বেসিক এইটুকু যা বুঝলে তুমি এখানের পরবর্তী অংশ আগাইতে পারবে আর কি। ক্লিয়ার তো? রেকর্ড চলতেছে কিনা? আচ্ছা, তো আসলে আমরা আরেকটা কেসে ঢুকি, যেখানে আমরা বক্ররেখার সাথে বক্ররেখার ক্ষেত্রফল বের করবো, যেটা মূলত পরীক্ষায় আসবে। পরীক্ষা ডিরেক্ট তোমাকে কোনো অক্ষের সাথে ক্ষেত্রফল বের করতে মোস্ট লাইকলি বলবে না, কারণ এটা বলে তো একটা সহজ প্রশ্ন। ঠিক আছে, তোমাকে বলবে বাইপাস করতে। তোমাকে মনে করে বলা হলো, হাই হাই রে কি একটা কালির অবস্থা, ওকে। সো মনে করো তোমাকে বলা হলো এমন একটা সিচুয়েশন যেখানে তোমাকে এইরকম একটা দিলাম, দিস ইজ এ কার্ভ, যেটাকে বললাম আমি এফ অফ এক্স, দিস ইজ এ কার্ভ যেটা হচ্ছে আমাদের জি অফ এক্স। সো তোমাকে এখন বললো এক্স ইজ ইকুয়াল টু এ থেকে এক্স ইজ ইকুয়াল টু বি পর্যন্ত, এক্স ইজ ইকুয়াল টু এ থেকে এক্স ইজ ইকুয়াল টু বি পর্যন্ত এই বক্ররেখা দুইটা দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল বের করো। তুমি তো সূত্র শিখে আসছো, বা তোমার সূত্র বানানো আছে কার সাথে? অক্ষের সাথে। তুমি কিন্তু অক্ষের সাথে ছাড়া কিছু পারো না, কারণ তুমি যখন ইন্টিগ্রেশন করবা শেষে কিন্তু ডিএক্স থাকবে অথবা ডিওয়াই থাকবে। দ্যাট মিনস ইউ আর গেটিং দ্য এরিয়া উইথ এক্স এক্সিস অর ওয়াই এক্সিস। তো তোমার সূত্রটা মূলত এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল, না হয় ওয়াই অক্ষের সাথে ক্ষেত্রফল। তো তুমি যদি এখন তোমাকে প্রশ্ন করা হলো যে এই বক্ররেখা দুইটার মধ্যবর্তী ক্ষেত্রের ক্ষেত্রফল কত এই রেঞ্জের মধ্যে, তোমার সূত্র কিন্তু আসলে আগে মনে করা লাগবে এক্স অক্ষের সাথে ক্ষেত্রফলটা কত। তো এখন খেয়াল করো, আমি যদি বলি এফ অফ এক্স এর এক্স অক্ষের সাথে ক্ষেত্রফলটা কত এই রেঞ্জের মধ্যে, তুমি কি বলবা? ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স ফ্রম এ টু বি। দিস মিনস তুমি আসলে ক্ষেত্রফল বের করছো এই পুরোটা, এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল না, এটা তুমি বের করছো। আবার আমি যদি বলি আলাদাভাবে জি অফ এক্স এর দ্বারা এক্স অক্ষের সাথে ক্ষেত্রফলটা কত, তুমি আসলে আমি এইটুকু বের করছি, সেটা কি হবে? এ টু বি জি অফ এক্স ডিএক্স। কিন্তু তোমাকে কিন্তু প্রশ্নে এর পুরোটাই বের করতে পারে না, তোমাকে বলছে এদের দ্বারা আবদ্ধ অংশ। তো এফ অফ এক্স দ্বারা আবদ্ধ অংশ যদি এই পুরোটা হয়, জি অফ এক্সেরটা যদি এইটুকু হয়, তাহলে এই পুরোটা থেকে এইটুকু বাদ দিয়ে দিলেই তো আমি এইটুকু পেয়ে যাচ্ছি। তখন বলবো এটা হচ্ছে মাইনাস। এই হচ্ছে আমাদের প্রশ্নে দেয়া এরিয়ার ক্ষেত্রফল। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী, আর কিছু না। লেখার সময় অবশ্য এইভাবেই লিখে অনেকে যে এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স ডিএক্স, বাট ঘুরে ফিরে তো পরে আলাদা করবেই, দুইটা আলাদা ইন্টিগ্রেশন করতেই হয়, আমরা তো আলাদাভাবেই ভেঙেই করি। সো আমি একবারে এইভাবে লিখে দিলাম। এই হচ্ছে মেন কনসেপ্ট। ক্লিয়ার তো? এখন পরীক্ষায় সবসময় তোমাকে এই লিমিটগুলো বলে দিবে না। তুমি যদি ওয়াই অক্ষের সাথে ক্ষেত্রফল বের করো, মোস্ট লাইকলি তোমাকে লিমিটটা খুঁজে বের করতে হবে, লিমিটটা কই থেকে কই। তুমি যদি এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল বের করো, মোস্ট লাইকলি তোমাকে লিমিটটা খুঁজে বের করতে হবে এক্স ইজ ইকুয়াল টু কই থেকে কই। তো সেটা খোঁজার দায়িত্ব আমরা এখন পালন করব। আমরা রিয়েল প্রবলেমে চলে যাব। এইটুকু তো আশা করি বুঝতে পারছো। আচ্ছা, মুছে দিলাম। সব থেকে সহজ মানে যে রেগুলার প্রশ্ন বা কিছু স্ট্যান্ডার্ড প্রশ্ন আছে যেগুলো এই যে একটু আগে বলে আসলাম, যে কিছু সেই পাশে যেগুলো নিজেদেরই ক্ষেত্রফল আছে। তোমাকে একটা বৃত্তের ক্ষেত্রফল দিয়ে বললো, বা বৃত্ত তো মুখে বলবে না, বৃত্ত তোমাকে জাস্ট বলবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এস স্কোয়ার, এই বক্ররেখার ক্ষেত্রফল বের করো। তো তুমি তো জানো এটা বৃত্ত, এটা বুঝতেই পারতেছো। আমি এরকম একটাতে যাই এখন, এই যে এখানে বলছে, হ্যাঁ এখানে কিন্তু উচ্চারণ করে নাই যে এটা একটা বৃত্ত। কি বলছে আমি বলি, এটা হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড 2023-এর প্রশ্ন। সুন্দর প্রশ্ন, কুমিল্লা বোর্ড 2023। কুমিল্লা বোর্ড 2023 এটা বলছে কিউ অফ এক্স ওয়াই সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 25। কিউ অফ এক্স ওয়াই সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 25। এটা হচ্ছে একটা তোমাকে ফাংশন দিছে, একটা বলছে এল সমান এক্স মাইনাস 3।
তোমাকে গতে জিজ্ঞেস করছে, এই যে এইগুলো কিন্তু গতে আসে, ক্ষেত্রফল নির্ণয় গতে আসে। বলছে উদ্দীপকের আলোকে কিউ অফ এক্স ওয়াই সমান 0, কিউ অফ এক্স ওয়াই সমান 0 এবং এল সমান 0 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা। প্রশ্ন আশা করি কমন পড়ছে, প্রশ্ন কমন তো, তাহলে সলভ করা শুরু করে খাতায়। সো ক্ষেত্রফলের ম্যাথগুলো কিন্তু কঠিন না, জাস্ট ফাংশনটা বানানো কঠিন। কার সাথে কারে বিয়োগ করবা বা যোগ করবা, লিমিটটা কত সেটা বের করতে হয়, এই আর কি। আর কোনো ঝামেলা আসলে এখানে ওই অর্থে নাই। সো এটাই হচ্ছে ক্ষেত্রফলের ম্যাথ করার মেইন মজা, যে তোমার ইন্টিগ্রেশনটা কঠিন কখনোই থাকে না, ইন্টিগ্রেশন সহজই থাকে। জাস্ট ওই ফাংশনটা ধরা, কার থেকে কারে বিয়োগ করব, লিমিটটাকে ধরবো, লিমিট ধরার কাজটা তোমার, ফাংশন বানানোর কাজ তোমার। আর যে ফাংশন তোমার সামনে আসবে 99% কেস এটা সহজ ফাংশন, এটা যে কেউ এমনিই পারবে। এখানে কোনো বিশেষ ইন্টিগ্রেশনের টেকনিক ফলো করতে হয় না, কারণ এমন বিশেষ টেকনিক ফলো করতে হয় এমন কোনো ফাংশন আমাদের জ্যামিতিক শেপে নাই। আমরা যেগুলো পড়ছি খুব সহজ জ্যামিতি, পরাবৃত্ত, বৃত্ত, উপবৃত্ত, ম্যাক্সিমাম তো আমাদের পাওয়ার 3 থেকে, এর বেশি কই দিবে, পাওয়ার 3ও আসে না, ম্যাক্সিমাম পাওয়ার 2 দিয়েই আসে। পাওয়ার 3 দিয়ে কলেজের পরীক্ষাগুলোতে দিয়ে দেয় মাঝে মধ্যে, যেমন ধরো প্রবীর স্যার এমসি কলেজের, উনি পাওয়ার 3 দিয়ে ম্যাথ ঢুকায় দেয়। ফাংশন এরকম থাকে, এরকম উঠে নামে আবার উঠে, আবার একটা সরলরেখা দিয়ে বলে এদের মধ্যে ক্ষেত্রফল কত। সেইটা একটা ঝামেলার প্রশ্ন, সাধারণত এই ধরনের প্রশ্ন আসলে কেউ আনসার করবেও না, নর্মালি পাওয়ার 2ই ম্যাক্সিমাম। সো এগুলা আমাদের হাতের নাগালেই থাকে, সহজ ফাংশনই হয়। ওকে, শুরু করি। তো কিউ অফ এক্স ওয়াই সমান 0 আসলে কি, আমরা তো, তারা যদিও নাম বলে না, আমরা তো নিজেরা বুঝি এটা কি জিনিসটা। আমি বলবো এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 25 সমান 0, এটা হচ্ছে বৃত্ত, আমরা বুঝে নিলাম। আর ওইদিকে হচ্ছে এল সমান 0 মানে কি, এক্স মাইনাস 3 সমান 0, এই হচ্ছে আমাদের সরলরেখা। তো এক্স মাইনাস 3 সমান 0 মানে কি, এক্স সমান 3। তো আমরা তো বুঝেই গেছি ব্যাপারটা কি দাঁড়াবে। আমরা বললাম এটা আমাদের হচ্ছে একটা বৃত্ত, যার ব্যাসার্ধ কত, 5। কেন্দ্র কোথায়, বৃত্তের কেন্দ্র কোথায়, 0 0-তে। সাজাই লিখে ফেলি, তাহলে তুমি মানে ভুলে গেছো এগুলো, আমি লিখি এটা। এটাকে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 5 স্কোয়ার। সো এক্স মাইনাস 0 স্কোয়ার ওয়াই মাইনাস 0 স্কোয়ার সমান 5 স্কোয়ার। কেন্দ্র 0 0-তে, ব্যাসার্ধ হচ্ছে 5 ঘর। তো একটা বৃত্ত এঁকে ফেলি, এই হচ্ছে আমাদের বৃত্ত। এখন বলছে এই বৃত্ত আর এই সরলরেখা, সেটা কি, এক্স সমান 3। এক্স সমান 3 মানে কি একটু বলো তো, এটা যদি 5 ঘর হয়, আমি কাইন্ড অফ এখানে বললাম 3 ঘর, তো এই যে হচ্ছে আমাদের এক্স সমান 3। এখন সমস্যা হচ্ছে, তোমাকে কিন্তু বলে নাই তুমি এই পাশে ক্ষেত্রফল বের করবা নাকি এই পাশেটা বের করবে, এইসব কিছু বলছে, বলে নাই। তো এটা তো ঝামেলা, তোমাকে বলছে এইটার সমান 0 এবং এইটার সমান 0 দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। তো এদের বলা উচিত ছিল যে আমি ক্ষুদ্রতর পোর্শনটা বের করব নাকি বৃহত্তর পোর্শনটা বের করব, বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ এখানে বলছে, আমি লিখিনি আবদ্ধ, এই যে এখন বলতে গিয়ে মনে পড়ছে ক্ষুদ্রতর ক্ষেত্রের, ক্ষুদ্রতর আমি লিখি না, বলে তো কিছু করার থাকবে না, তোমার দুইটাই বের করে দেখাইতে হবে। তো বললাম ক্ষুদ্রতর মানে কোন সাইডটা, এই সাইডটা। এখন তুমি বলো এখানে লিমিটটা কি আসবে, এখান থেকে শুরু করে এইটুকু। তো এটার তো 1 সমান 3, এটা কি হবে 1 সমান 5। কাইন্ড অফ তুমি জিনিসটাকে এইভাবে চিন্তা করে নাও, লেখার দরকার নেই, এইভাবে আঁকার দরকার নেই, তুমি বলবো 1 সমান 3 থেকে 1 সমান 5। এখন আমি যখন বলবো আমি ইন্টিগ্রেশন করতেছি 1 সমান 3 থেকে 1 সমান 5, এটা কি আমাদের বৃত্ত না পুরোটা? আমি কিন্তু ইন্টিগ্রেশন করি কার, ফাংশনের। ফাংশন যদি না হয় ইন্টিগ্রেশন করা যাবে না। তো আমি এই পুরাটাকে একসাথে ফাংশন বলতে পারি কি না, পারি না। ফাংশন বলার জন্য শর্ত হচ্ছে এক ইনপুটের এক আউটপুট থাকতে হবে। এখানে দেখো তো, এটা এইটুকুর জন্য আমি এইটাও আউটপুট পাচ্ছি না, আবার এটাও কি আউটপুট না, প্লাস আসতেছে মাইনাস আসতেছে। তাহলে আমি কিন্তু একটু ভেঙে বুঝাই তোমারে, আমার তো লাগবে কার ফাংশন, এক্স এর ফাংশন, তাই না? এফ অফ এক্স ডিএক্স তো আমার লাগবে ঘুরে ফিরে এখানে। তো এফ অফ এক্সটা আমি বানাই, বুঝে নাও সরলরেখাটা মূলত এখানে ব্যবহার করতেছে লিমিট বোঝানোর জন্য। তো সরলরেখাকে আমি লিমিটে রেখে দিলাম, বক্ররেখা বলতে আমাদের এই বৃত্তটাই আসছে। সো আমি যদি এটাকে এক্স এর ফাংশন বানাতে চাই, কি বলবো, ওয়াই স্কোয়ার সমান 25 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ওয়াই সমান কি আসবে, প্লাস মাইনাস আসার কথা না, আসবে তো প্লাস মাইনাসই, রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার। কারণ ওয়াইয়ের মান তো নেগেটিভও আছে, ওয়াইয়ের মান তো পজিটিভও আছে। বাট তুমি যদি একসাথে পজিটিভ নেগেটিভ সব নাও, ইট ইজ নট এ ফাংশন, সো ইট ইজ নট ইন্টিগ্রেবল, অথবা ইন্টিগ্রেশন এটাকে করা যাবে না। আমার কি করতে হবে, হয় প্লাস দিতে হবে, না হয় মাইনাস দিতে হবে। সো আমি যদি প্লাস দিই আমি উপরেরটা নিচ্ছি, যদি মাইনাস বলি তাহলে আমি নিচেরটা নিব। তাই আমি নিব শুধুমাত্র উপরের অংশটা, তাই বললাম এটা। তো এটাকে আমি লিখে রাখবো
যেটা হচ্ছে আমাদের বক্ররেখার, এটা হচ্ছে আমাদের বক্ররেখার উপরে বা ধনাত্মক অংশ, এটা হচ্ছে আমাদের বক্ররেখার কি ধনাত্মক অংশ। তো ধনাত্মক অংশ যদি আমি নেই তাহলে কিন্তু আমি উপরের অংশটা নিচ্ছি, সেই জায়গায় আমি বললাম আমি লিমিট হিসেবে বসাবো 3 থেকে 5, তাহলে আমি কি শুধুমাত্র এইটুকু পাচ্ছি না? আর এটাকে একটা সিমেট্রিক গ্রাফ না? এইটুকুকে যদি বের করে ফেলতে পারি, ডাবল করে দিলে কি পুরোটা চলে আসবে না? এটাই হচ্ছে আমাদের কাজ থাকবে। তাহলে আমরা বলবো এখানে, আমি এখানে বসাবো, এখানে আমি এভাবে লিখবো জিনিসটা, আমি এখানে লিখে দেবো একবারে যে রুট ওভার কি আমাদের ফাংশনটা 25 - x²। সো এখানে কিন্তু আমি নিজে থেকে পজিটিভ নিয়ে আসছি, রুট ওভার 25 - x² dx, এটা করে 2 দ্বারা গুণ করতে হবে। ব্যাপারটা আশা করি বুঝতে পারছো। সো এই যে করলাম, এখন এই কাজটা তোমার অবশ্যই তোমাকে ওই রো মেথডে করে দেখাইতে হবে যে আমরা x সমান ধরলাম 5 sin θ, আমারটা এখানে 25, তাই আমি বলবো এখন আমি এখানে মানে এখন তোমার নর্মাল ইন্টিগ্রেশনের স্টাইল। আর একান্তই যদি ভুলে যাও তাহলে তো সূত্র বসায় দাও, একান্তই ভুলে গেলে সূত্র বসায় দাও, এটাই ভালো, সেটাই বললাম। তো x সমান কি আমি ধরলাম 5 sin θ, তার dx সমান কি আসবে 5 cos θ dθ। তো এখানে যদি মানগুলো বসাই আমাদের লিমিটটাও চেঞ্জ করতে হবে। তো আমি বললাম x এর মান 3 হলে থিটার মান কত হবে? এই কষ্টের কাজ বাদ দাও, লিমিট বসানোর দরকারই নেই এখন, আমি আলাদাভাবে এটা করে ফেলি। কোনটা? হ্যাঁ, তুমি তখন লিমিট এইখানে লিমিট না বসায় বসে কাজ করবা, করা যাবে, সমস্যা নেই, সমস্যা নেই, ওটা করতে পারবো। তুমি আলাদাভাবে এটা লিমিটটা বাদ দিয়ে জাস্ট বলবো আমরা ইন্টিগ্রেশনটা করতেছি, এবং শেষে তুমি লিমিটটা বসাই দিবে। আর যদি ভয় লাগে এইভাবে, এখানে আসলে জিনিসগুলো আসলে করা তো যায় সব কিছুই, কিন্তু ভিতরে তো ভয় থাকে যে ভাই যে বললো কথাটা ঠিক আছে কিনা, আমার কথার উপরে তোমার ডাউট আসবে পরীক্ষার হলে, এখন আর ডাউট আসবে না। যদি ডাউট থাকে লিমিট রেখে রেখেই আগো, সমস্যা নেই, ডাউট থাকাটা থেকে একটু কষ্ট করে ফেলে বেটার। সো আমি লিমিটটা যদি বদলাই দিই, বুঝতেছো নিশ্চয়ই কেন এটা করতে চাচ্ছি না, আর লিমিটটা একটু বিদঘুটে আসবে দেখতে, কারণ এখানে আসবে কি আমাদের, আমি যদি বলি x এর মান 3, তাহলে লিমিট কি আসবে আমাদের, থিটার মান কি আসবে sin ইনভার্স 3/5, আর আমি যদি x এর মান 5 বসাই থিটা কি আসবে sin ইনভার্স 1, যেটা হবে π/2। সো sin ইনভার্স 3/5 থেকে π/2 হচ্ছে আমাদের লিমিট হবে। এরপরে আমরা এখানে বেসিক কাজটা এখন করতে পারবা, বাকিটা তো করতে পারবা, করা লাগবে না, তো বাকিটা করে করে আনসার বের করে ফেলবে। বোঝা গেছে কিনা? এটা আসছে কোথায়? কুমিল্লা বোর্ড 2023-এ। এবং অবশ্যই অবশ্যই মাথায় রাখবা, সবার শেষে যে আনসারটা আসবে তার পাশে বর্গ একক লিখিবা। ক্ষেত্রফল বের করতে বলছে না, বর্গ একক মাস না লিখলে মার্কস কেটে দিবে, 4 মার্ক তো আরামসে কেটে দিবে, বলবে যে বেশি তো কাটতেছে না। 1-2 মার্কের প্রশ্ন কিন্তু বেশি কাটার সুযোগ থাকে না, বা কাটা উচিত না, বা কাটলে মনে হয় যে অমানবিক হয়ে যাচ্ছে। 4 মার্কের প্রশ্ন 1 কাটলে কোনো ব্যাপার না, ঠিক আছে, খুব একটা বেশি তোমার যাবে না কিছু। সো এইটাতে সাবধান থাকবে আর কি একটু। এখন এটাতে গেল কুমিল্লা বোর্ড 2023, আমি এটার নর্মাল ভার্সনটা নিয়ে আসি। তোমাকে বললাম এই পুরো বৃত্তের ক্ষেত্রে বের করো। যদি বলতাম তোমাকে আমি বৃত্তেরটা, আচ্ছা বৃত্তেরটা না বলে এই স্টাইলের আমি উপবৃত্তটা করে ফেলি, একটা উপবৃত্ত একটা করে ফেলি, আমি এটা সরাই দিই, বললাম উপবৃত্ত করো একটা। আমি এখন বললাম একটা বক্ররেখা আমাদের সামনে দেয়া হলো, এন্ড বাই দ্য ওয়ে যদি পুরো বৃত্ত দিয়ে বলে ক্ষেত্রফল কত এমসিকিউতে কি করবা, πr²। এটা ভুলো না, উপবৃত্তের ক্ষেত্রফল কি πab, a² b² নিচে যেটা থাকে সেটা। তো আমাকে মনে করে বলা হলো একটা উপবৃত্ত, আমাকে এভাবে বলা হলো x² / 36 + y² / 9 = 1, এটার দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এটা মোস্ট প্রবলি কোনো না কোনো বোর্ডে আমরা পেয়েও যাব, বাট আমি বোর্ড না খুঁজে করে ফেলতেছি, কারণ এই কনসেপ্ট তোমার আবার কাজে লাগবে। বৃত্তে যা করছি তাই করবো এখানে। সো আমরা শুরু করি। প্রথমে আমরা উপবৃত্তটা একটু এঁকে ফেলি। এটার কেন্দ্র কোথায়? 0-0-তে। আচ্ছা, কেন্দ্র 0-0-তে থাকলো। এটার x অক্ষ বরাবর 6 ঘর করে কাটবে ডানে বামে, এই যে এখানে কাটবে 6 ঘর, এখানে কাটবে 6 ঘর, আর এদিকে 3 ঘর, এদিকে 3 ঘর। বুঝতে পারছো কিনা? আচ্ছা, তাহলে এই গেল আমাদের উপবৃত্ত। এখন তোমাকে বলছে ক্ষেত্রফল বের করতে। সো আবার প্রথম কাজকে আমরা কার ইন্টিগ্রেশন করব? একটা ফাংশনের। এটা ভালো করে মাথায় রাখবা, ইন্টিগ্রেশন হবে ফাংশনের উপর। সো যাকে আমরা ইন্টিগ্রেশন করব সে যাতে কোনোভাবে ফাংশন না হয়, এরকম না হয়, মানে ফাংশন না এরকম যাতে না হয়। তো আমাদের কাজ হবে এখানে আগে y সমান x এর আকারে প্রকাশ করা। তো আমি এটাকে সাজাই দিই, আমি বললাম এখানে y² / 9 = 1 - x² / 36।
আমি বললাম এখানে ওয়াই স্কোয়ার সমান আমাদের 9 ইন্টু 1 মাইনাস এটা 36, এটা রাখতে যাচ্ছ এভাবে। তো আমি যদি এখন বলি ওয়াই সমান এক্সের আকারে প্রকাশ করবো, কি আসবে? ওয়াই সমান এটা হবে 3 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 30। এখন তুমি 36কে লসাগু নাও, বাইরে আসবে সেটা। সো 6 হয়ে যাবে এটা। আমরা এক লাইন পরে করি এটা। 36 যদি লসাগু নিয়ে আমি, উপরে আসবে 36 মাইনাস এক্স স্কোয়ার। 36 রুট করলে কী হবে? 6। 3/6 হচ্ছে হাফ, এটা আসবে আমাদের তাহলে হাফ রুট ওভার 36 মাইনাস এক্স স্কোয়ার। আমি শুধুমাত্র পজিটিভ নিচ্ছি কেন? কারণ আমাদের ফাংশন বানানো লাগবে, ফাংশন। তো আমি এখানে এটা বলে দিব, আমরা জাস্ট এখানে এই অংশটা জাস্ট লিখে রাখবা যে আমি যে এখানে রুট করছি না, মাইনাস লিখে না, এই কথাটা একটু মেনশন করবা যে শুধুমাত্র ওয়াইয়ের ধনাত্মক মান, এভাবে বললেই হবে, জাস্ট বলে রাখবা, ঠিক আছে? এখন এই হচ্ছে আমাদের ফাংশন না, এইটা হচ্ছে আমাদের এফ অফ এক্স। এখন এটার যখন ইন্টিগ্রেশন করতে যাব আমরা বুঝতে পারতেছি এখানে আমার দুইটা কেস পসিবল। একটা হচ্ছে আমি এটা তো 0 0, তা আমি তো পুরোটার ক্ষেত্রফল বের করতে একবারে পারবো না, আমার অবশ্যই লিমিটেশন কিসের? ফাংশনের লিমিটেশন। ইট শুড বি এ ফাংশন। তাহলে আমি হয় উপরেরটা নিব, না হয় মাইনাস দিয়ে এখানে নিচেটা নিব। মাথায় ডিস্টার্ব না থাকলে কেউ মাইনাস যাইটা নিবে না, প্লাসটাই নিব আমরা। এখন মাইনাস আমি যদি উপরেরটা নেই, আমার লিমিট হবে এখানে কি? -6 থেকে +6 আর এইটুকু। তাহলে সেটার ইন্টিগ্রেশন করলেই তো আমি পুরো আপার হাফের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। গ্যাঞ্জামটা কোথায়? লিমিট দুইবার বসানো লাগতেছে। -6 বসালে কিন্তু মাইনাসের ঝামেলাটা আসবেই। তো বেটার হচ্ছে, যেহেতু এটা সিমেট্রিক একটা গ্রাফ, আমরা বলবো আমরা আরও অর্ধেক করলাম, আমরা 1/4 নিলাম। আমরা বললাম 0 থেকে এই যে এখান থেকে আমরা এইটুকু নিলাম, তাহলে আমাদের কি আসবে? এইটুকু। তাকে আমরা 4 গুণ করে দিলেই তো পুরো জিনিসটার ক্ষেত্রফলটা চলে আসে। আমি বললাম এখানে যে প্রথম চতুর্ভাগ, আমি বললাম প্রথম চতুর্ভাগ, এভাবে বলে দেব প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল, ঠিক আছে? প্রথম চতুর্ভাগে ক্ষেত্রফল বা প্রথম চতুর্ভাগে থাকা অংশের ক্ষেত্রফল কি আসবে? ইন্টিগ্রেশন অফ এই যে আমাদের ফাংশনটা হাফ রুট ওভার 36 মাইনাস এক্স স্কোয়ার, লিমিটটা কি বসাবো আমরা? 0 থেকে 6, অ্যান্ড উই উইল মাল্টিপ্লাই ইট উইথ 4, কারণ এই টুকরাটা 4 বার আসছে, তো উইথ 4 গুণ দাও। বাকিটা অবশ্যই নিজে থেকে করতে পারা উচিত, কি বলো? বাকিটা তো পারবা, বাকিটা তো আর আমার করানোর মধ্যে কোনো প্রবলেম না, এটা অবশ্যই পারবা। আমরা সামনে আগাই। এটা আসছে কোথায়? ঢাকা 2023, তাই না? আচ্ছা, ঢাকা বোর্ড 2023-এর প্রশ্ন এটা। এখানে কি বলছে? সমাকলন পদ্ধতিতে দৃশ্যকল্প 1 মানে এটা, এবং x + y = 2 রেখা দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতর অংশের ক্ষেত্রফল। এখানে বিন্দুগুলো খুঁজে বের করা জরুরি। তো প্রথমে তো বুঝতেছি আমরা এটা যে বৃত্ত, আমি বললাম এটা হচ্ছে আমাদের বৃত্ত, যার কেন্দ্র 0 0-তে এবং যার ব্যাসার্ধ কত? 2, ব্যাসার্ধ হচ্ছে 2। তো আমাদেরকে যে বৃত্তে যেটা বলছে সেটা হচ্ছে একটা বৃত্ত, কেন্দ্র 0 0-তে, ব্যাসার্ধ হচ্ছে 4, ব্যাসার্ধ হচ্ছে 2। এই হচ্ছে আমাদের বৃত্ত, এটার ব্যাসার্ধ হচ্ছে 2, ঠিক আছে? ব্যাসার্ধ হচ্ছে 2, এবং আমাদেরকে যে সরল রেখার কথা বলছে x + y = 2, ভালো করে চিন্তা করলে বুঝতে পারবা x + y = 2 কে কিন্তু এইভাবে লেখা যায় x/2 + y/2 = 1। তাহলে আমাদের সরল রেখাটা x অক্ষ থেকে এইটুকুই কাটছে, y অক্ষ থেকেও ওই 2 ঘড়ি কাটছে, মানে এদিকে যা সরল রেখা তাই কাটছে। আমি বললাম এই হচ্ছে আমাদের সরল রেখা, তাই না? তো এটা বুঝতে পারার জন্য যে যদি সরল রেখা স্যার বলতে এমনি গেছে, তাহলে কিন্তু একটা কঠিন প্রশ্ন হয়ে যেত। এটা এভাবে গেলে কিন্তু ঝামেলা হইতো। এখানে কিন্তু একদম খাপে খাপ মিলে গেছে না, সেজন্য গ্যাঞ্জাম হয় না। আর নর্মালি পরীক্ষায় খুব বেশি গ্যাঞ্জাম তোমাকে দিবেও না, আর খুব বেশি গ্যাঞ্জাম দিলে সেটা তোমার করার মতো থাকবেও না। পরীক্ষার সময়ের মধ্যে এত কিছু প্রেশার নিয়ে পড়া আসলে টাফ। নর্মাল স্ট্যান্ডার্ড প্রশ্ন দেওয়া হয়, তো এই ধরনের প্রশ্নই তোমাকে দিবে। ওকে, সো এই হচ্ছে আমাদের সরলরেখা আর বৃত্তের ক্ষুদ্রতর অংশে ক্ষেত্রফল বের করতে বসে, মানে আমাদের এই পাশটা লাগবে। সো এখানে কিন্তু আমাদের জাস্ট এই আপার পার্টটা নিলেই হচ্ছে, লোয়ার পার্ট তো রাখতেছে না। আমার তো লোয়ার পার্টে কোনো ছেদ নাইও। ক্ষেত্রফল যেটুকু বের করতে বসে সেটা একবারে পুরোটাই উপরের অংশটা। তো আমি পজিটিভটা নিব খালি। তাই আমি বলবো আমাদের বক্ররেখা যেটা সেটা হচ্ছে কি x² + y² = 4। এটাকে আমি লিখতে পারি এভাবে y² = 4 - x²। তো এটাকে আমি জাস্ট পজিটিভ প্রান্ত নিলে বলবো, পজিটিভটা নিলে বলবো y = √4 - x²। এই যে y = √4 - x² হয়ে গেল আমাদের ফাংশন, x এর ফাংশন। তো আমি লিখবো অতএব ক্ষেত্রফল হচ্ছে আমাদের এটা। এখন খেয়াল করো, আমাদের তো বলছে এইটুকু ক্ষেত্রফল বের করতে, ক্ষুদ্রতর অংশ। এইটুকু ক্ষেত্রফল তো আমি আলাদাভাবে বের করতে পারবো না। আমি কি পারি? আমি পারি বৃত্তের এইটুকু অংশ পুরো x অক্ষের সাথে কতটুকু ক্ষেত্রফল তৈরি করছে, আর আমার এটাকে একটা ত্রিভুজ হয়ে গেল না? এই যে এটাতে সরলরেখা, এটা তো y অক্ষ, এটাতে x অক্ষ, এটা একটা ত্রিভুজ। ত্রিভুজ যদি হয় সমকোণী ত্রিভুজ হলে তো ক্ষেত্রফল আরো সহজ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ডিরেক্ট পাওয়া যাচ্ছে। সো আমরা
বৃত্তের দ্বারা আবদ্ধ এই অংশের ক্ষেত্রফলটা বের করে সেখান থেকে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলেই কিন্তু কাজ শেষ। ঠিক আছে, আমি বলবো এখানে আমি এখানে বলতে পারি লিমিট 0 থেকে 2 পর্যন্ত, 0 থেকে 2 পর্যন্ত আমাদের বৃত্তের বক্ররেখার পজিটিভ প্রান্তটা, পজিটিভ অংশটা √4 - x² dx, এখান থেকে সলভ করে যে আনসারটা আসবে সেখান থেকে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিব। ত্রিভুজের ক্ষেত্রফলটা কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো সহজেই বলো যে এটা হচ্ছে হাফ ইন্টু ভূমিও 2, উচ্চতাও 2, 2 দিয়ে কাটা থাকবে 2। সেখান থেকে সলভ করে বাকিটা তো পারবাই করতে। √(a²-x²) করতে একটু আগেও করছি, সেম কাজ আবারও করতে পারবো। সো এটা আমি করতেছি না, বাকিটা আশা করি বুঝতে পারছো। ঠিক আছে কিনা? এখন আমরা চলে যাবো রাজশাহী বোর্ড 2023, যেখানে একটা পরাবৃত্ত দিয়ে প্রশ্ন দিচ্ছে। রাজশাহী বোর্ড 2023 এখানে তোমাকে পরাবৃত্ত দিয়ে বলছে, এখানে চিত্র প্রশ্নের মধ্যে চিত্র দিয়ে দিছে, বুঝছো? চিত্র প্রশ্নই দিয়ে দিছে। আমি এটা মুছে দিই। রাজশাহী বোর্ড 2023, ওকে, এই হচ্ছে আমাদের পরাবৃত্ত। আর একটা সরলরেখা বলছে, এটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা, এটা মূলবিন্দুগামী সরলরেখা, যেটা সমীকরণ বলছে y = 4x। এই হচ্ছে y = 4x সরলরেখা। আর এই হচ্ছে আমাদের পরাবৃত্ত, যার সমীকরণ হচ্ছে y = x - x²। তোমাকে দাগায়ও দিছে, বলছে এই অংশের ক্ষেত্রফলটা বের করতে হবে। বুঝা গেছে কিনা? পরাবৃত্ত দিছে, সমীকরণ দিয়ে দিছে, সরলরেখারও সমীকরণ দিয়ে দিছে, বলছে এদের দ্বারা আবদ্ধ যে দাগানো অংশটা, সেই দাগানো অংশের ক্ষেত্রফলটা তোমাকে বের করতে বলছে। দাগানো অংশ মানে এইটুকুই তো খালি আসবে, আর তো কোনো ক্ষেত্র নাইও এখানে। কিভাবে বের করবো বলো তো? প্রথম কাজ, আচ্ছা কি করবো তুমি বলো? প্রথমে ছেদবিন্দুটা বের করে ফেলতে হবে এখানে। তাহলে আমরা এখানে ছেদবিন্দু কিভাবে পাবো? আমরা, এটা তো y = 4x সরলরেখা, তো y = 4x আমি পরাবৃত্তের সমীকরণে y এর জায়গায় বসাই দিলে আমি কিন্তু তার ভুজের মানটা পেয়ে যাবো। তাই আমি বললাম আমি y = 4x, y = x - x² এ বসিয়ে পাই কি পাচ্ছি আমি? 4x = x - x²। তো আমরা পাচ্ছি এখানে x² + 3x = 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x × x + 3 = 0। তাহলে x সমান পাচ্ছি 0, x সমান পাচ্ছি -3। সো বোঝাই যাচ্ছে x এর একটা মান তো 0 হবেই ছেদবিন্দু, তাই না? দেখাই তো যাচ্ছে এটা। তো x এর মান 0 হইলে y এর মান 0 আছে, আর x এর মান -3 হইলে y এর মান কি হবে বলো তো? -3 আর -9, -3 -9 কত হবে? -12। তাহলে y এর মান আসবে -12। তাহলে বুঝে গেছি এই বিন্দু স্থানাঙ্কটা হচ্ছে -3 -12। এখন তুমি কোন অক্ষের সাথে ক্ষেত্রফল বের করবা তার উপর ভিত্তি করে তুমি লিমিটটা ঠিক করবা, x এরটা নিবা নাকি y এরটা নিবা। ওকে, তোমার কাছে কি মনে হয় কোনটা নিলে বেটার হয়? y অক্ষটা নিলে বেটার হয় না? কারণ বলো তো, কারণটা কি হইতে পারে? এই যে এখানে সুবিধা হচ্ছে আমি যদি y অক্ষের সাথে ক্ষেত্রফল নেই, আমি এই পরাবৃত্তের দ্বারা 0 থেকে শুরু করে y, মানে আমি পরাবৃত্তের দ্বারা y এর মান 0 থেকে শুরু করে y এর মান -12 পর্যন্ত ক্ষেত্রফলটা বের করলাম। সেখান থেকে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলাম। বোঝা গেছে কিনা? তো আমরা বললাম ক্ষেত্রফলটা দ্বারা কি আসবে, আমরা বলবো ইন্টিগ্রেশন। এখন আমাদের কি বানানো লাগবে এটাকে? তাহলে আমরা যেটা করব এখন, ওটাও কঠিন হবে না খুব একটা, আমরা জাস্ট বলবো x অক্ষের সাথে ক্ষেত্রফল তৈরি করবো, তো তখন ত্রিভুজের ক্ষেত্রফল থেকে এই পরাবৃত্তের দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, উল্টা হবে। তো আমি বললাম ত্রিভুজের ক্ষেত্রফলটা তো দেখাই যাচ্ছে এখানে, এটার এইটুকু তো আমরা জানি 3 ঘর, এইটুকু তো আমরা জানি 12 ঘর। ত্রিভুজের ক্ষেত্রফলটা রেডি আছে, সেটা তো অবশ্যই বড়, সাইজে তো বড়, আমরা জাস্ট মূল মানটা নিব। ত্রিভুজের ক্ষেত্রফলটা বড়, সেখান থেকে আমরা এই পরাবৃত্তের 0 থেকে শুরু করে -3 পর্যন্ত যে ক্ষেত্রফলটা x অক্ষের সাথে সেটা বের করবো, সেটা বিয়োগ করে দিব, জাস্ট মানটা বিয়োগ করবো। আমি বলবো এখানে আমরা ক্ষেত্রফলটা কি পাচ্ছি? হাফ ইন্টু ভূমি কত আমাদের 3, উচ্চতা কত আমাদের 12, জাস্ট মানটা, মাইনাস বসাবো না। ত্রিভুজের ক্ষেত্রফল থেকে মাইনাস করবো আমরা পরাবৃত্তের দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল, সেটা বলবো আমরা মাইনাস, মানে এটা তো সাজানোই আছে, x - x² dx। এটা লিমিটটা কত? 0 থেকে -3। বলবো এখানে 0 থেকে -3, অথবা আমরা এটাকে কি বলতে পারি, -3 থেকে 0 বললে বেটার হয়। -3 থেকে 0 মানে আমরা এই পাশ থেকে আসতেছি আর কি, ঠিক আছে? মানে এটা হচ্ছে x = -3 থেকে x = 0 পর্যন্ত এই বক্ররেখার দ্বারা x অক্ষের সাথে আবদ্ধ অংশের ক্ষেত্রফলটা। ওকে, কিন্তু তুমি যাই করো, 0 থেকে -3 করো আর -3 থেকে 0 করো, তুমি তো পরম মানটা নিবা।
তো কোনো কথা নাই বার্তা নাই, তুমি এখানে সোজা একটা পরম মান দিয়ে দাও, কোনো গেঞ্জাম থাকবে না। জাস্ট আমরা মানটা বিয়োগ করছি, এখানে তো আনসার নেগেটিভ আসার চান্স, কারণ নেগেটিভ দিকে না আনসারটা নেগেটিভ আসবে, তোমার তো নেগেটিভ দরকার নেই, তোমার দরকার হচ্ছে মানটা বের করে বিয়োগ করে দেয়। কারণ তুমি চোখের সামনে দেখতেছো কে বড় কে ছোট, বড়টা থেকে ত্রিভুজেরটা থেকে বক্ররেখার দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলটা বাদ দিব। তো এখানে কি আসবে, 2 দিয়ে 12কে কাটতে হচ্ছে 6, এখানে আসবে হচ্ছে 18 মাইনাস, এখানে আমরা মডুলাসটা দিই, তারপরে তো বেসিক ইন্টিগ্রেশন এক্স ডিএক্সি করলে কি আসবে x²/2, এটার লিমিটটা হবে -3 থেকে 0, আর তারপরে মাইনাস এখানে আসবে কি x³/3, এখানে লিমিটটা কি বসবে -3 থেকে 0, সরি পরম মান। তাহলে এখানে আসবে কি আমাদের 18 মাইনাস, এখানে আপার লিমিট 0 বসবে 0, মাইনাসে মাইনাসে মাইনাস, তো মাইনাসে মাইনাসে প্লাস হবে না, এখানে না মাইনাস তো আসবেই, সূত্রের মাইনাসে মাইনাস আসবে, আর এখানে -3² কত আসবে 9/2, তারপর এখানে একটা মাইনাস আছে, তারপর এখানে আমরা আবার ভিতরে কাজ করব, 0 বসাইলে তো আমাদের নাই 0, আর -3 বসালে কি আসবে -3 বসালে কি আসবে, মাইনাস থেকে কিউব করলে কিন্তু -27 হবে, সো এটা -27/3, এটা কিন্তু ডাবল কাজ হয়ে গেল, তাই না? ওকে, মাইনাসে মাইনাসে প্লাস, আবার সামনে মাইনাসই থাকবে, সেখানে আমি পাচ্ছি 18 মাইনাস -9/2, এটা হবে মাইনাস মাইনাসে প্লাস, আবার মাইনাস 27/3 কি 9 না, -9, 9/2 থেকে 9 গেলে কত হবে, মানে 9 আর 4.5 আর কি যোগ করলে কত হবে, এটা দুইটাই তো নেগেটিভ, 9 + 4.5 কত 13.5, তাহলে 18 থেকে 13.5 বাদ দিব না আমরা, 18 মাইনাস 13.5, 13.5 মানে কি 26/2, মানে বাদ দাও, এখন কত হয় 18 থেকে 13 গেলে কত হয় 5, 4.5, তো আনসার আসবে কত 4.5 বর্গ একক, এই হচ্ছে তোমার আনসার, বুঝছো? মিলাই দেখি আনসারটা ঠিক আছে কিনা, 4.5 বর্গ একক আসছে কিনা, ফাইনাল আনসার হ্যাঁ 4.5 বর্গ একক আনসার আসছে, বুঝতে পারছো? তো এখানে পুরো ব্যাপারটা হচ্ছে জ্যামিতিকভাবে তোমার ব্যাপারটা বুঝতে পারলেই শেষ। দেখো তো এইটুকু আসছে কিনা লেখা, এটা একটা সুন্দর প্রবলেম যেখানে কনিকের কনসেপ্ট ঢুকাই দিছে, এটা একটা উপবৃত্ত, এটা আসছে চট্টগ্রাম বোর্ড 2023-এ, চট্টগ্রাম বোর্ড 2023-এর প্রশ্ন, এটা করবো না, জাস্ট লিখে দিই প্রশ্নটা, একটা জিনিস বুঝতেই হবে, x² = 32y, বলছে উদ্দীপকের উল্লেখিত পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। উদ্দীপকের যে পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্ব দ্বারা, এখানে প্রশ্নে একটু গেঞ্জাম আছে, বলা উচিত ছিল পরাবৃত্তের সাথে তার উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। হ্যাঁ, উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্র কি x অক্ষের সাথে নেই, এই শব্দ বলে নাই, কিছু বলে নাই, মানে বুঝে নিব আমরা, আমার তো সরলরেখা বলে তো আমার একটা এরিয়া দেওয়ার কথা, যেহেতু কিছু বলে নাই তাহলে ওই পরাবৃত্তের সাথেই হবে, আমি বলবো উল্লিখিত পরাবৃত্তের উপকেন্দ্রিক দ্বারা পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এখন একটু কষ্ট করে আমাকে মনে করে বলবা, এখান থেকে আমরা পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করতে পারবো কিনা, মনে আছে কিনা? উপকেন্দ্রিক লম্ব কতটুকু দূরত্বে থাকে শীর্ষ থেকে, a পরিমাণ পরাবৃত্তের ক্ষেত্রে, এখান থেকে যে দূরত্ব উপকেন্দ্র আছে ঠিক উল্টা দিকে সেম পরিমাণ দূরত্বে দিকাক্ষ আছে, এটা যদি উপরের দিকে হয় সামথিং অ্যামাউন্ট, সেম অ্যামাউন্ট উল্টা দিকে থাকবে কি দিকাক্ষ দিয়ে প্রশ্ন করতে পারতো, এই জন্য বলে রাখলাম আর কি, তখন ক্ষেত্রফলটা আসতে এইভাবে, দিকাক্ষ এখানে থাকতো, তো তখন তুমি দিকাক্ষ থাকলে অবশ্য অন্য একটা কিছু বলতো তোমার সাথে, এই পাশ থেকে কিছু একটা বলতো, যে আরো 2টা সরলরেখা দিত তোমার, যেহেতু উপকেন্দ্রিক লম্ব আমাদের এখান থেকে এটাকে ভাঙতে হবে কিভাবে, আমরা বলবো এখানে সলিউশন এইটুকু বলে দিই, x² = 32y, আমার তো লাগবে 4ay ফরম্যাট, তাহলে 4 × 8 × y, তাহলে আমাদের এখানে a এর মানটা হচ্ছে 8, তার মানে আমাদের এই যে উপকেন্দ্রিক লম্ব যেটা কথা বলা হয়েছে সেটার স্থানাঙ্ক সমীকরণটা কি আসবে, y = 8, কারণ এটা তো x অক্ষের সমান্তরাল, y = 8 হবে, এই যে y = 8 সরল রেখা এবং এই পরাবৃত্তের দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল কিভাবে বের করবা, এখন ব্যাটার হচ্ছে y অক্ষের ফাংশন, y এর ফাংশন বানিয়ে ফেললে, তাহলে তুমি y এর ফাংশন বানালে যেটা সুবিধা হবে, আমি আগে y এর ফাংশন বানাই, আমি বলি f(y), এটাও তো কালি খেয়ে ফেললাম পুরোটা, আমি বললাম এখানে f(y), এটা তাহলে তো এখনো ভালো আছে, f(y) = আমরা কি বলবো এখানে x²/32, সরি আগে লিখে এইভাবে, x² = 32y, x সমান, জাস্ট আমি পজিটিভ সাইডটা নিব, জাস্ট পজিটিভ সাইড,
মানে আমি x সমান পজিটিভ মানে কি আমি ডান পক্ষ নিচ্ছি খালি, মানে এই পাশটা। তো 32 কি রুট করলে কি হয়, 16 দুগুণে 32 না, 4√2, তাহলে 4√2 ইন্টু √y। তাহলে এই যে আমি শুধু পজিটিভ নিলাম তার মানে কি আমি শুধুমাত্র এই পাশটা নিচ্ছি, এই পাশটা। তা আমি যদি এখন এই ফাংশনের ডিফারেন্সিয়াল ইন্টিগ্রেশন করি, লিমিটটা কি হবে, 0 থেকে শুরু করে y এর মান 8, এটা কি y এর মান 8 না, y সমান 8 না, তাই বলবো কি আমরা ইন্টিগ্রেশন করব এখন f অফ y di ফ্রম 0 থেকে 8। তারপর তাকে কি করতে হবে, ডাবল করতে হবে, কারণ দুই পাশে তো সেম সেম আছে, ডাবল করে দাও। বাকিটা তো বুঝতেই পারছো কি করতে হবে, জাস্ট সূত্র ফলো করবা। f অফ y কি 4√2y, 4√2 ইন্টু √y dy। এখন 4√2 কে বাইরে নিয়ে আসো, 8√2 হবে, √y কে তো করতেই পারবা। সবার শেষে মনে রেখে বর্গ এককটা বলে দিবা। এর বেশি আর এখানে কিছু বলার দরকার আছে বলে মনে হয় না। আমি এই জন্য এটা নিয়ে আসছি, কারণ এখানে আমরা y এর ফাংশন বানালে আমাদের জন্য সুবিধা, না বানালে যে খুব থেকে মরে যাবা ব্যাপারটা এরকম না, বাট এইভাবে সুবিধা আর কি। সিলেট বোর্ড 2023 প্রশ্ন হচ্ছে কতে আসছে, x অক্ষের সাথে y সমান sin x বক্ররেখা দ্বারা আবদ্ধ যে কোনো একটি ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন আমরা তো সবাই sin x এর গ্রাফ তো মুখস্থই পারি, কোনো সমস্যা নেই। যে কোনো একটা ক্ষেত্র বলতে কি বোঝাচ্ছে, মানে একটা কভার করলে আর কি, মানে এই একটা ক্ষেত্র, এই যে এটা হচ্ছে আমার একটা ক্ষেত্র। তো সবগুলো ক্ষেত্রে তো কাহিনী সেম ঘুরে ফিরে, ক্ষেত্র বল সেম আসবে। তো আমরা তো জানি এখানে লিমিটটা কত, 0 থেকে পাই না। তুমি জাস্ট বলবা ইন্টিগ্রেশন অফ sin x dx, লিমিট হচ্ছে 0 থেকে পাই, এটা করে দেখো আনসার যা আসবে তাই দেবেন আনসার। সো এখানে sin x কে করলে কি আসবে, মাইনাস cos x, এটা cos x বসাই না, cos x 0 থেকে পাই মাইনাস cos পাই, মাইনাসে মাইনাসে প্লাস cos 0, cos পাই হচ্ছে -1, মাইনাসে মাইনাসে +1 হয়ে যাবে, আর এখানে +1, দুইটা মিলে কি হবে 2। অবশ্যই বর্গ একক লিখবা, বলবা এখানে 1 স্কোয়ার ইউনিট অথবা বর্গ একক। আশা করি বুঝাইতে পারছি। এটা একটা ভালো প্রশ্ন, রাজশাহী বোর্ড 2022-এ আসছে, একটা বৃত্ত এবং একটা উপবৃত্তের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। রাজশাহী বোর্ড 2022 এখানে বলছে একটা উপবৃত্ত হচ্ছে x²/16, x² ডিভাইডেড বাই 16 প্লাস y² ডিভাইডেড বাই 9 সমান 1। এটা একটা উপবৃত্ত, এটা প্রশ্নে বলে দিছে, না বললে আমরা বুঝতাম। একটা উপবৃত্ত আর x² প্লাস y² সমান 9, একটি বৃত্ত। প্রশ্ন কি করছে, খতে বৃত্ত এবং উপবৃত্ত দ্বারা আবদ্ধ প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল নির্ণয় করো। প্রথম চতুর্ভাগে যে অংশটা পড়ছে তাদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে বলছে। তো প্রথমে বুঝতেই পারতেছি এখানে সম্পর্ক অবশ্যই তাদের মধ্যে আছে, একটা সহজ করার জন্য 9 দুইটাতেই আছে y অক্ষ বরাবর, তাই না। সো আমরা যদি আগে বৃত্তটা এঁকে ফেলি, এই হচ্ছে আমাদের বৃত্ত, এই হচ্ছে আমাদের বৃত্ত, আর এটার y অক্ষ বরাবর যেটুকু, উপবৃত্তের কিন্তু y অক্ষ বরাবর সেইটুকু, তাই না। সো এখানে হচ্ছে 3 স্কোয়ার, এখানেও 3 স্কোয়ার থাকবে। সো এই জায়গাতে এসে উপবৃত্ত মিলবে, বাট উপবৃত্তটা x অক্ষ বরাবর একটু লম্বা, সেটা কত, এখানে ছিল 3 আর এখানে সে থাকবে 4 ঘর। তো একটু এখানে বাড়ানো থাকবে, এখানে একটু বাড়ানো থাকবে, তো ওভারঅল জিনিসটা আসবে এরকম, এরকম একটা সিচুয়েশন, তাই না। এখন বলছে এদের দ্বারা আবদ্ধ প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফলটা বের করতে হবে। সো বৃত্ত এবং উপবৃত্ত দ্বারা আবদ্ধ প্রথম চতুর্ভাগের অংশটা কে, এইটুকু না, তোমাকে এটাই বের করতে বলছে। সো এখানে বেটার হচ্ছে কোন অক্ষ বরাবর ক্ষেত্রফল নেয়া, y অক্ষ। হিসাবটা এই পাশে করলে সহজ, বুঝতেছো না। x অক্ষের সাথে করা যাবে না, ব্যাপারটা মোটেও এরকম না, এটাও করতে পারবা, কোনো ব্যাপার না। তুমি যদি চাও যে এখান থেকে এখানে নিব, এটার দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল থেকে আমি বৃত্তেরটা বাদ দিয়ে দেবো, ডান। আর তুমি যদি বলে এই পাশ থেকে করবো, সেটাও ঠিক আছে, তুমি তখন ঘুরে ফিরে সেম কথাই, উপবৃত্তের দ্বারা আবদ্ধ প্রথম চতুর্ভাগের অংশটা বড় হবে, বৃত্তের দ্বারাটা ছোট হবে, বাদ দিয়ে দিব, আনসার শেষ। এবং আমি 1/4 নিয়ে কাজ করতেছি না, সেটা আমাদের মনে রাখতে হবে। তো সমস্যা না, লিমিটটা কই থেকে কই যাবে বলো তো, লিমিটটা যাবে উপবৃত্তের ক্ষেত্রে লিমিটটা যাবে 0 থেকে 4 পর্যন্ত, আর বৃত্তের ক্ষেত্রে লিমিটটা কই 0 থেকে 3 পর্যন্ত, এই তো শেষ, তাই না। এখন না, এটা y অক্ষের সাথে করলেই মনে বেটার হয়, এটা করলেই হয়েছে মনে হয়, না সমস্যা নেই।
একটা করলেই হবে। আমরা আগে ফাংশন বানাই ফেলি, আমরা উপবৃত্তের জন্য ফাংশন বানাই এক্স স্কোয়ার। আমরা আগে ঠিক করে আমরা কার সাথে ফাংশন বানাবো, এক্স অক্ষের সাথে, মানে এক্স অক্ষ বরাবর আমরা ক্ষেত্রফল নিব। তো সেটা যদি করতে চাই আমাদের ওয়াই সামথিং আকারে প্রকাশ করা লাগবে, ওয়াই স্কোয়ার বাই 9 সমান 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 16। আমরা বলতে পারবো এখানে ওয়াই স্কোয়ার সমান 9 ইন্টু 16, যদি লসাগু নেই 16 মাইনাস এক্স স্কোয়ার। যদি আমরা এখন ওয়াই সমান কি বলি, এটা হবে 3/4 রুট ওভার 16 মাইনাস এক্স স্কোয়ার। পজিটিভ নিচ্ছি কারণ আমরা পজিটিভটা নিয়েই কাজ করতেছি। ওকে, তাহলে আমাদের এখানে এটা হচ্ছে কার জন্য, উপবৃত্তের জন্য। তাহলে আমি যদি এখন বলি 0 থেকে শুরু করে 4 পর্যন্ত, তাহলে এটা বসায় দিলে কিন্তু আমাদের এই পুরোটার ক্ষেত্রফলটা চলে আসবে, তাই না? তো এটা আমরা করে ফেললাম। বৃত্তেরটা যদি করি লিখবো আমরা ওয়াই স্কোয়ার সমান 9 মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই সমান আসবে রুট ওভার 9 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা যদি আমরা 0 থেকে 3 পর্যন্ত করি তাহলে আমরা বৃত্তের দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে উপবৃত্তটা থাকে, বৃত্তটা বাদ দিয়ে দিলে কাজ শেষ নাকি? তো আমরা বলবো এখানে সিম্পলি আনসারটা হচ্ছে কত আমাদের, তাহলে আমরা বলবো ওভারঅল আমাদের এরিয়াটা হবে এখানে উপবৃত্তেরটা ইন্টিগ্রেশন অফ, এটাকে আমরা মনে করো, আচ্ছা কিছু বলার দরকার নেই, ইন্টিগ্রেশন অফ আমি বললাম এই না দিয়ে দিলাম 3/4 রুট ওভার 16 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ফ্রম 0 to 4, তারপরে মাইনাস বৃত্তেরটা কি 0 থেকে 3 রুট ওভার 9 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এই তো শেষ। এখন বাকিটা তো আর আমরা এখন করার দরকার নেই, আশা করি বুঝতে পারছি নাকি? না না, তোমাকে তো বলছেই এইটুকু বের করতে, প্রথম চতুর্ভাগের। এই যে তোমার তো 1/4 তুমি কেন দিবা? তুমি যা করছো তাদের লেজিট এটাই আসছে 0 থেকে 4। তুমি নিজে বলো, আমি যদি 0 থেকে 4 লিমিট ধরি, পজিটিভটা নেই, তাহলে কি শুধুমাত্র এইটুকুই আসতেছে না, এই পার্সেন্টটা? আমি যদি বলতাম 0 থেকে 4 আমি প্লাস দিতাম, 0 থেকে 4 আমি যদি বলতাম -4 থেকে 4, তাহলে আমার উপরে পুরোটা আসতো প্লাস দিলে। আমি তো নিচেই 0 থেকে 4, তাহলে অটোমেটিক্যালি আগের বার তো 4 দ্বারা গুণ করছিলাম কারণ আমাকে বলছিল পুরোটা ক্ষেত্রফল বের করতে। অথবা আগের বার একটা করছিলাম এরকম যে এইটাও ছিল আর এইটা ছিল, তখন আমি বলছিলাম এটা আমি করলাম, তাকে ডাবল করলে আমি বাকিটা পুরোটা পেয়ে যাবো, কারণ আমার তো এইটাও তখন দরকার ছিল। এখন তো আমার দরকারই শুধুমাত্র এইটুকু, আমাকে তো এই পাশটা বের করতে বলিনি। আমাকে যদি বলতো প্রথম চতুর্ভাগ না, বৃত্ত এবং উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতর অংশের ক্ষেত্রফলটা বের করো না, মানে এই পাশটা মানে ডান পাশেরটা, তখন আমি এটা বের করে তাকে ডাবল করতাম। বুঝছো? এটা তোমাকে প্রশ্ন সুন্দর মতো বুঝাই দিবে, কোনো ব্যাপার না, চিত্র আঁকলেই বুঝতে পারবা। একটু কিন্তু এগুলা একটু কষ্টসাধ্য, মানে কাজ কিন্তু অনেকগুলা, ভিতরে গিয়ে দেখো আবার এই কামলা ঘাটার কাজ করা লাগবে এখানে, তো সময় যাবে কিছু অবশ্যই। হ্যাঁ, ক্লাস মাগরিবের আগে ইনশাল্লাহ শেষ করে দিব, মাগরিবের পরে যাব না। আমরা কি পরাবৃত্ত এবং সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল দেখছিলাম অলরেডি। হ্যাঁ, তাহলে এখানে একই ম্যাথ রিপিট করে করে আসছে, আমরা এগুলাতে যাচ্ছি না, লেটস কিপ দেম। এখন জাস্ট বই খুলবার সমাধান দেখবো, তাইলেই, আর যেগুলো বোর্ডে আসছে সেগুলো একবার নিজে ট্রাই করবো, তাইলেই হবে। এর বেশি আর তেমন কিছু দরকার পড়তেছে না আমার মনে হয়। ওভারঅল যা দেখলাম সব সহজ, একই ম্যাথ বারবার রিপিট করছে, ঘোরায় পেঁচায় সেম ম্যাথই। এটা একটু করার চেষ্টা করি আমরা। যশোর বোর্ড 2021-এ আসছে দুইটা পরাবৃত্তের দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল, একটা হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 8x। আচ্ছা এটা করি, যশোর বোর্ড 2021 এখানে বলছে জি অফ এক্স সমান ওয়াই স্কোয়ার মাইনাস 8x, জি অফ এক্স সমান ওয়াই স্কোয়ার মাইনাস 8x এবং এইচ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 8y। গতে জিজ্ঞেস করছে জি অফ এক্স সমান 0 এবং এইচ অফ এক্স সমান 0, বক্ররেখার দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। বক্ররেখার দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল
নির্ণয় করো। সো আমরা প্রথমে দেখি যে বক্ররেখাগুলো আসলে কি তৈরি করে। g অফ x সমান 0 মানে কি y স্কোয়ার মাইনাস 8x সমান 0, y স্কোয়ার সমান 8x, এটা একটা পরাবৃত্ত, ঠিক আছে। আবার এদিকে আসো, h অফ x সমান 0 মানে কি, এটা হয়ে যাবে x স্কোয়ার মাইনাস 8y সমান 0, দ্যাট উইল গিভ ইউ x স্কোয়ার সমান 8y। এই যে দুইটা বক্ররেখা, এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে। এখানে খুব বেশি ভাইটাল হচ্ছে তোমার কণিকের চিত্রটা বুঝতে পারা। অবশ্যই এটা পারো, মূলবিন্দুগামী শীর্ষবিন্দু মূলবিন্দুতে এটা হবে x অক্ষ বরাবর আর এটা হবে y অক্ষ বরাবর, তাই না? এটা পরিচিত, একদম খুবই পরিচিত দুইটা পরাবৃত্ত। একটা হচ্ছে এরকম আর এটা হচ্ছে এরকমভাবে যাবে, একটা হচ্ছে এরকমভাবে যাবে। এই যে অংশটা আসলো, তোমাকে মূলত এই অংশের ক্ষেত্রফলটা বের করতে বলছে। বাকি সময় তো তারা ক্ষেত্রফল তৈরি করবে না, বাট এই অংশটাতে তারা ক্ষেত্রফল তৈরি করছে এইটা। তো আমাদের প্রথম কাজ কি, ছেদ বিন্দুটা বের করে ফেলতে পারা। এখানে তো একটা জানি আমরা কি কি আছে, বিন্দুটা 0 0 তো আসেই, তারা অন্য জায়গাটা তাহলে কীভাবে বের করব? আমরা যদি x অক্ষের সাথে ক্ষেত্রফল, আমরা যদি x অক্ষ বরাবর কাজ করতে চাই, আমাদের x এর মানটা লাগবে। আমি করব কি, আমি এখান থেকে y সমান, এটা বসাই দিলেই হবে, y সমান আমি বলতে পারি এখানে, না আমি x এর জায়গায় বসাই দিব এখানে y স্কোয়ার বাই 8, ঠিক আছে। সেটা আমরা না দরকার নেই, এখানে y সমান কি বসানো যায়, x স্কোয়ার বাই 8, আমরা এখানে এই y জায়গাটা বসাই দিই, কী আসবে তাহলে x স্কোয়ার বাই 8 স্কোয়ার সমান 8x, দেন পাওয়ার করলে কি আসবে, রুট করে দিই একবারে, ঝামেলা শেষ। আমার তো ফার্স্ট কোয়াড্রেন্টেরই কাজ, তাহলে এখানে কি আসবে, স্কোয়ারটা উঠে যাবে, এখানে কি থাকবে x স্কোয়ার বাই 8, এখানে কি থাকবে 2√2 ইন্টু রুট ওভার x। তাহলে তো কী হইলো এটা, আবার তো জেলাসীয় পদ্ধতি চলে গেলাম, কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না। আসে রুট ওভার x তো আসে, কিছু করার নেই, এটা আসবে এইভাবে। এখন আমরা এটাকে সাইজ করা লাগবে আর কি। তাহলে এটাকে আমরা একটা কাজ করি, আমার তো এখান থেকে x এর ফাংশন লাগবে, আমি বলে দিলাম এখানে y সমান 2√2 রুট ওভার x, ওকে। y সমান বললাম 2√2 রুট ওভার x। আবার ওইদিকে এখন আমরা যেটা করতে পারি, তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি কিনা যে এখান থেকে এই কথা বলা যায় কিনা যে x, না ধরো তাহলে এখানে আমরা লিখতে পারি রুট ওভার x সমান y/2√2। এখন আমি এখানে এটা বসাই যদি দিই, আমি বললাম y সমান কি হবে x স্কোয়ার বাই 8। এখন x স্কোয়ার কি হবে, রুট ওভার x যদি এটা হয়, একবার স্কোয়ার করলে কি হবে x সমান কি হবে y স্কোয়ার বাই 8, আরেকবার করলে কি হবে y কিউব, ওকে। তাহলে এইভাবেই করে ফেলি। আমরা এখান থেকে বলতে পারি x সমান তাহলে কি আসবে y স্কোয়ার বাই 8, আরেকবার করলে কি হবে x স্কোয়ার সমান কি আসবে y⁴/64। তাহলে এখানে যদি বসাই, এটা হয়ে যাবে y সমান y⁴/64 ইন্টু 8, তাই না? এখন আমরা এটা বলতে পারি, এখানে দুই পাশকে আমরা y দ্বারা কেটে ফেললাম, কেটে ফেলার দরকার নেই আসলে, 64 ইন্টু এইভাবেই লিখি y⁴ মাইনাস 64 ইন্টু 8y সমান 0। তো এখান থেকে আমরা y কমন নিয়ে বলতে পারি y³ মাইনাস 64 ইন্টু 8 কত হয়, যা ইচ্ছা হোক ব্যাপার না, বাট y সমান তো শূন্য আসতেছে একটা, y সমান একটা শূন্য তো আমার লাগবে না, আমাদের এখানে আছে, আমার এই পাশে বলতে হবে y³ সমান, তাহলে এখান থেকে বলা যায় 64 ইন্টু 8। তাহলে y সমান কত আসলো, 64 এর ঘনমূল কত 4, 8 এর ঘনমূল কত 2√2, না 8 এর ঘনমূল হচ্ছে 2। তাহলে এখানে ওভারঅল কি আসতো আমাদের y এর মানটা 8, এই তো y এর মান যদি 8 আসে, তাহলে y এর মান যে কোনো একটা বসায় দাও, 8 8 8 64, x এর মান 8 আসবে। আমি বলতে পারি এখানে y সমান যদি 8 হয়, আমি যদি এখানে বসায় দিই y সমান 8 আসলে 8 সমান x স্কোয়ার বাই 8, তাহলে এখান থেকে পাচ্ছি x এর মান 8। তাহলে বুঝতে পারলাম আমরা এখানে আসবে 8,8, এটা হচ্ছে আমাদের ছেদ বিন্দু। এখন যেটা করব, এটা আমাদের কোন ফাংশনটা বলো তো, এটা কোনটা, এটা বড়টা তো অবশ্যই, বা এটা কোনটা, এটা হচ্ছে y স্কোয়ার সমান 8x। এটাকে কিন্তু আমার লেখা লাগবে এটা, কারণ আমার তো x এর ফাংশন আকারে লেখা লাগবে না, জাস্ট পজিটিভ প্রান্তটা লেখা লাগবে আমার। আমি লিখবো এখানে কি, এটা সমান হচ্ছে আমাদের y সমান, এটা সমান আমরা লিখবো
y সমান 2√2√x। আর এটা কি আমাদের, এটা একদম রেডি করাই, y সমান x²/2, তাই না? এটা হচ্ছে আমাদের y সমান x²/2। এখন আমরা কি করব, আমরা এটা দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফলটা 0 থেকে 8 পর্যন্ত বের করব x এর হিসাব, আর এটা দ্বারা আবদ্ধ অংশের হিসাবও 0 থেকে 8 পর্যন্ত বের করব। এটা তো বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দিলেই কাছে, একটা থেকে একটা বের করলেই হবে, আনসার নেগেটিভ আছে যোগ করে পজিটিভ বানাই দিবা। তুমি যদি দেখতেছো কোনটা উপরে কোনটা নিচে, সেই অনুযায়ী তুমি আগে বড়টা ধরবা, তারপর ছোটটা ধরে বিয়োগ করে দিবা। ক্লিয়ার? শিওর? আচ্ছা, সমন্বিত 2018 f of x সমান x plus 6। আমাকে প্রশ্ন বলছে f of x সমান x plus 6, g of x সমান x স্কোয়ার, g of x বক্ররেখা এবং f of x সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। হ্যাঁ, এটাই তো মজা এখানে, আবদ্ধ, এখন বুঝাচ্ছি দাঁড়াও, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। যদি তোমাকে বলতো f of x সমান 0 সরলরেখা, f of x সমান 0 সরলরেখা বলে তো গ্যাঞ্জাম শেষই। f of x সমান 0 মানে কি x plus 6 সমান 0, মানে x সমান -x মানে y এর সমান্তরাল রেখা, এটা সহজ কাজ ছিল। তোমাকে এখানে f of x সমান 0 বলে, তোমাকে বলছে f of x সরলরেখা মানে কি, তুমি বলবে এটা হচ্ছে y সমান x plus 6। এখন কি আসে এটা সোজা সরলরেখা, y এর সমান্তরাল না, তো এখানে এটা ম্যাটার করতেছে। f of x সমান 0 বলে এক জিনিস, আর f of x খালি বলে আরেক জিনিস। তো এখন আমরা সলিউশন শুরু করব। আমরা আগে চিত্রটা এঁকে ফেলি। তো f of x সমান x plus 6 এর কথা মানে আমরা বুঝে নিব, আমাদের সরলরেখাটা হচ্ছে মূলত y সমান x plus 6, মানে x এর বিভিন্ন মানের জন্য f of x মানে y এর মানটা বদলাবে। তো সেই হিসাবে y সমান x plus 6 মানে কি, একটা সরলরেখা যার ঢাল 1, যে x অক্ষ থেকে 6 y অক্ষ থেকে 6 ঘর কাটে। তাই বললাম এটা হচ্ছে আমার 6 ঘর, এই হচ্ছে আমাদের সরলরেখাটা। ও এটা ভুল করে ফেলছি, এটা না, এটা হলে তো উৎপন্ন কোণটা স্থূল কোণ না, আমাদের উৎপন্ন কোণটা তো হওয়া লাগবে 45 ডিগ্রি, কারণ এটা তো 1 পজিটিভ। সো এটা হবে এরকম, এই হচ্ছে আমাদের সরলরেখাটা। এবং বক্ররেখা কোনটা, g of x সমান x স্কয়ার না, g of x সমান x স্কয়ার মানে কি, আমি বলবো y সমান x স্কয়ার। এই হচ্ছে আমাদের বক্ররেখা, যেটা কি একটা পরাবৃত্ত। বক্ররেখাটা কিরকম যাবে, এই যে এরকম। এখন এটাকে আমরা একটু টান দিয়ে লাগাই দিতে হবে আর কি। এই যে তারা এখানে এসে ছেদ করছে, আমরা যেটা এখানে করতে পারি সেটা হচ্ছে, প্রথম কাজটা ডেফিনেটলি আমাদের এই ছেদ বিন্দুগুলো বের করতে হবে না, ছেদ বিন্দুগুলো বের করতে মাস্ট। এই যে এইটা একটা ছেদ বিন্দু, হ্যাঁ 0,6, এটা তো দেখেই বলা যায় এটা হচ্ছে 0,6, এটা আমরা বলে দিলাম আগে ভাগেই 0,6। এটা কত, এখন আমরা এটা এবং এটা ছেদ বিন্দু বের করে ফেলি নাকি, সরলরেখা এবং বক্ররেখা। তো আমি যদি y এর সমান x plus 6 এখানে বসাই দিই, কি আসবে এখানে, x plus 6 সমান x স্কোয়ার। তাহলে আমরা এখানে x স্কোয়ার মাইনাস x মাইনাস 6 সমান 0। তোমার x অক্ষ পছন্দ? আচ্ছা x অক্ষটাই করি। এখানে x স্কোয়ার মাইনাস x মাইনাস 6 না, এটা 3 দুগুণে 6 হিসেবে যাবে আর কি। আমি বলবো এখানে x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6 সমান 0। এখানে পাচ্ছি আমরা x মাইনাস 3 ইন্টু x প্লাস 2 সমান 0, তাই না? এখান থেকে আমরা বলতে পারি x এর মান 3 অথবা x এর মান -2। x এর মান 3 হলে y এর মান কত হবে, 9। x এর মান -2 হলে y এর মান কত হবে, 4, তাই না? তো -2 বিন্দুটা কোনটা বুঝতে পারছো নিশ্চয়ই, এই যে এটা। আমি বললাম এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত, -2,4 হতে বাধ্য, কারণ y সমান তো x স্কোয়ার, x কে বর্গ করলে y এর মানটাই পাবো আমরা। সো আবার ওইদিকে 3, 9, তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা কত, 3, 9। এখন আমি যদি x অক্ষর সাথে ক্ষেত্রফল নেই, আমার লিমিট আসবে x অক্ষের হিসাবে, মানে -2, 3 হিসাবে আসবে। আর যদি y অক্ষের সাথে হিসাব নেই তাহলে 4, 9 এগুলো হিসাবে আসবে। আচ্ছা, আমি যদি -2 থেকে শুরু করে +3 পর্যন্ত সরলরেখা দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল থেকে বক্ররেখা দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, বক্ররেখা দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল কিন্তু এই যে এইটা, বক্ররেখা দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল কিন্তু হচ্ছে এইটুকু আর এইটুকু। আর সরলরেখা দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল হচ্ছে এই পুরো ট্রাপিজিয়ামটা। সো এই পুরোটা হচ্ছে আমাদের সরলরেখা দ্বারা করলে একটা ট্রাপিজিয়াম, সেখান থেকে বক্ররেখা দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফলটা আসে, সেটা বাদ দিয়ে দিলে তো অটোমেটিক এটা চলে আসতেছে, তাই না? লাইফ ইজ সো ইজি, আমরা কঠিন করছি। তোর কাজ শেষ। তা আমি বললাম, আমরা বললাম এখন তাইলে ক্ষেত্রফলটা কি হবে, সরলরেখার সমীকরণটা কি, y সমান x plus 6 না, বলবো আমরা এখানে x plus 6। এটা দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল কই থেকে কই, -2 থেকে 9 পর্যন্ত, মাইনাস এই যে এটা dx দিয়ে দিই, মাইনাস বক্ররেখা -2 থেকে 9, -2 থেকে 9
3, আর বক্ররেখাটা কি হবে -2 থেকে 3। রেডি করাই তো আছে x², তো x² dx। এখন এটা তো আর করে দেওয়ার মতো কোনো প্রশ্ন না, এটা অবশ্যই পারবা। মাইনাস তো অবশ্যই, হ্যাঁ মাইনাস তো আসি। বুঝতে পারছো কিনা? আমি যদি সরলরেখা দ্বারা -2 থেকে 3 পর্যন্ত অংশের ক্ষেত্রফল বের করি, তাহলে আমি পুরাটার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। সেখান থেকে আমি যদি -2 থেকে 3 পর্যন্ত বক্ররেখা দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল বের করি, সেক্ষেত্রে আমি এই যে নিচের অংশটা পাচ্ছি, এই যে x অক্ষের সাথে উৎপন্ন ক্ষেত্রফলটা হচ্ছে এটা আর এই পাশটা। তো পুরাটা থেকে আমি যদি নিচের এই অংশ এগুলো বাদ দিয়ে দিই, অটোমেটিক্যালি যা দরকারটা আমরা পেয়ে যাচ্ছি। সো এতটাই সহজ ম্যাথ ছিল। সো ডান, ক্ষেত্রফল আমাদের সমাধান শেষ। আমরা তাইলে সফলভাবে আমাদের ইন্টিগ্রেশন শেষ করলাম। আজকে ক্লাস এটুকুই থাকবে। ধন্যবাদ ক্লাস করার জন্য।